আজকে আমরা একটু বেশি লেট হয়ে গেলাম, সবাই অপেক্ষা করছে বোধহয়। আমরা মনে হয় এখন শুরু করি। হ্যাঁ, তো আমরা লেবার পড়েছি, কাকে বলে লেবার জেনেছি, স্টেজগুলো কি কি সেসব জেনেছি। এখন ঠিক ডেলিভারিটা কিভাবে হয়, মেকানিজম অফ লেবার, সেটাতে আমরা যাব। তো মেকানিজম অফ লেবারে যাওয়ার আগে আমি জানি না তোমাদেরকে ফিটাল স্কাল এবং ম্যাটার্নাল পেলভিস সম্পর্কে কেউ কখনো পড়িয়েছেন কিনা, বিকজ আমাদের প্রতি মুহূর্তে কিন্তু ওই জিনিসগুলো লাগবে। তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে আমি কি ফিটাল স্কাল এবং ম্যাটার্নাল পেলভিস সম্পর্কে আগে বিস্তারিত বলে ঢুকবো, নাকি একবারেই মেকানিজম অফ লেবারে যাব? তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু জানাও। হ্যাঁ ইফাত, ওয়ালাইকুম আসসালাম, তোমরা জয়েন করেছে দেখছি। একটু জানাও যে তোমাদের কি ফিটাল স্কাল এবং ম্যাটার্নাল পেলভিস সম্পর্কে অবস্ট্রিলেশনে পড়া আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সরাসরি মেকানিজমে যাব, আর যদি এই দুটো জায়গার কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে ওখানে গিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সো দ্যাট একটু মানে চট করে আমাকে একটু লিখে দাও। হ্যাঁ, সবাই জয়েন করেছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার জানার বিষয়টা হলো ফিটাল স্কাল বিভিন্ন এরিয়া আছে, হেডে, ভার্টেক্স, ব্রাউ, ফেস, কখন কি অ্যাটিটিউডে থাকলে কোনটা আসবে, ম্যাটার্নাল পেলভিসেরও কিছু বিষয় আছে, সেটুকু না জেনে কিন্তু মেকানিজম অফ লেবারে যাওয়া যাবে না। তোমরা সেটা জানো কিনা? তোমরা যদি না জানো তাহলে লিখো যে করতে হবে, একটু তাও বলে নিলে সুবিধা হতো। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু বলবো না, আমি কিন্তু অনেক করে বলবো। এই জন্য বলবো আমি জানি না তোমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কেমন আছে বা আদৌ ক্লাস করেছো কিনা। কিন্তু যদি করা থাকে তাহলে কিন্তু খুবই টাইম ওয়েস্টেজ হবে, বিকজ এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, তোমাকে ভালো করে জানতে হবে। জানা থাকলে বলে লাভ নাই, সময় নষ্ট। আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই অনেক ভালো করে বলতে হবে, একটু বলে চলে গেলে হবে না। না, আমি আর কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। ওরা কি চায়? ওকে, ফাইন, তাহলে আমরা সময় নষ্ট করি না, আমরা এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি। সুতরাং আমরা এখন আগে জানবো যে আসলে মেকানিজম অফ নর্মাল লেবার বলতে আমরা কি বুঝি। নর্মাল লেবারের মেকানিজম মানে হলো যে ফিটাল হেড যেভাবে ম্যাটার্নাল বার্থ প্যাসেজটা, তার মানে বনি পেলভিস এবং ম্যাটার্নাল বার্থ প্যাসেজ যেভাবে পাস করবে, সেই যে সিরিজ অফ ইভেন্টস, সেটাকে আমরা বুঝি। তো আমরা কেন হেডের কথা সবসময় বলি, কারণ আমরা যদি নর্মাল লেবারের কথা বলি তাহলে কি নিশ্চয়ই হেড প্রেজেন্টেশন আছে এবং সেটা ভার্টেক্স প্রেজেন্টেশন আছে। আর আমরা যদি শুধু লেবারের কথা বলি তাহলে আমরা হেড না বলে প্রেজেন্টিং পার্ট সেভাবে কথা বলবো, অথবা কেউ যদি এক্স্যাক্টলি বলে যে ব্রিজের জন্য তুমি বলো, তাহলে তখন ব্রিজ নিয়ে বলবো। তো আমরা আসলে কমন কথাগুলো আগে শিখে নিই। এখন সেই জন্য আমাদের ফিটাল স্কাল সম্পর্কে ভালো করে জানা দরকার। ফিটাল স্কালের আমরা ছবিতে চলে যাচ্ছি। দেখো, ফিটাল স্কালটা আমরা কিন্তু বেশিরভাগ সময় এরকম সাইড ভিউ থেকে দেখতে পাবো। আর এটা আমি ইচ্ছা করে ফ্রন্ট অ্যান্টিপোস্টেরিয়র ভিউটা নিয়ে এসেছি, কারণ এই সাইড ভিউ দেখতে দেখতে এই ভিউটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। ইনফ্যাক্ট এখানে তো আসলে 3 ডাইমেনশন দেখার স্কোপ নাই। তো যাই হোক, ফিটাসের এই পার্টটাকে আমরা কি বলি, ভল্ট বা ক্রানিয়াম, মানে যে কোনো হেডের জন্যই ভল্ট বা ক্রানিয়াম। এবং দেখো, এটা আমরা দেখছি যে প্যারাইটাল বোন, তো ইট কম্পোজড অফ 2 প্যারাইটাল বোনস। তারপরে এখানে দেখছি আমরা 2 ফ্রন্টাল বোনস, এদিকে আছে অক্সিপিটাল বোন। আর যা যা আছে তা আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমাদের এইটুকু জানলেই হবে। ইন বিটুইন 2 প্যারাইটাল বোন আছে স্যাজিটাল সুচার। আর এখানে আমরা দেখছি একটা ডায়মন্ড শেপেড এরিয়া, যেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ফন্টানেলি। এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট।
আমরা কখন অ্যান্টিও ফন্টানেলি পাচ্ছি, কখন পোস্টিও ফন্টানেলি পাচ্ছি। তাহলে আজকে ফিটাল স্কাল বা ম্যাটার্নাল পেলভিস সম্পর্কে আমরা সেটুকুই পড়বো যেটুকু আমাদের ডেলিভারি রিলেশনে আসবে। আদারওয়াইজ কিন্তু আমরা অন্য কথা বলবো না। তাহলে আমরা কিছু বোনসের কথা বলবো, কিছু এরিয়ার কথা বলবো, কিছু সুচার এবং ফন্টানেলির কথা বলবো। আমরা সব ফন্টানেলির কথা বলবো না, আমাদের প্রয়োজন নাই। সুতরাং আমরা এই যে ফন্টানেলিটা দেখলাম, অ্যান্টিও ফন্টানেলি, এই শেপ টেপ গুলো মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ আমাকে কিন্তু পিভি করার সময় ফিঙ্গার দিয়ে এই শেপ দেখেই বুঝতে হয় কোনটা অ্যান্টিও ফন্টানেলি, কোনটা পোস্টিও ফন্টানেলি। তাহলে অ্যান্টিও ফন্টানেলিটা দেখো ডায়মন্ড শেপ কোথায় আছে, তোমাদের কিন্তু শর্ট নোট দেয়, জিজ্ঞাসা করে। সো অ্যান্টিও ফন্টানেলিটা কোথায় আছে তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে যে এটা দুই পাশে হচ্ছে কর্নাল সুচার, সামনে আছে ফ্রন্টাল সুচার আর পিছনে হলো স্যাজিটাল সুচার। ফন্টানেলি হলো এই কনফ্লুয়েন্ট অফ দা সুচার্স এবং এর ডায়ামিটারটা ট্রান্সভার্সেও 3 সেন্টিমিটার, এদিকেও 3 সেন্টিমিটার। তাহলে আমরা যখন একটা ডায়ামিটারের কথা বলবো, ধরো বলছি অক্সিপুটো ফ্রন্টাল ডায়ামিটার বা সাব অক্সিপুটো ব্রেগমেটিক ডায়ামিটার, তাহলে আমি যখন এক্স্যাক্টলি ডায়ামিটারের কথা বলবো তখন শুধু আমি ব্রেকমা বা অ্যান্টিও ফন্টানেলি এরকম বললে কিন্তু হবে না। কারণ দেখো এটা কিন্তু লং 3 সেন্টিমিটার। তাহলে কোন পয়েন্ট পর্যন্ত আমি ইন্ডিকেট করছি এটা কি ব্রেগমার সেন্টার না পোস্টেরিয়র না অ্যান্টিরিয়র, সেই কথাগুলো তখন আসবে। ঠিক আছে? তাহলে আমরা খুব সুপারফিশিয়াল যেতে যেতে দেখবো যে আমরা শিখে ফেলেছি। কোনো একটা পয়েন্টে তোমার মনে হতে পারে যে এর বাকিটা বুঝতে পারছি না, তুমি একটু পরেই জেনে যাবে। আমরা অল্প অল্প করে আগাচ্ছি। তাহলে আমরা জানি যে এখানে একটা স্যাজিটাল সুচার আছে ইন বিটুইন টু প্যারাটাল বোনস, একটা ফ্রন্টাল সুচার আছে ইন বিটুইন টু ফ্রন্টাল বোনস, দুইটা করোনাল সুচার আছে ইন বিটুইন প্যারাটাল বোন এন্ড ফ্রন্টাল বোন, দিস আর দ্য করোনাল সুচার্স। পিছন দিকে আছে যেটা, সেটা হচ্ছে posterior fontanelli আছে কার মধ্যে, in between sagittal suture and two lamboid suture। এই একটা ল্যাম্বয়েড সুচার, ওই সাইডে আর একটা ল্যাম্বয়েড সুচার আছে। এই তিনটার মাঝখানে গিয়ে আছে যে ফন্টানেলিটা, দ্যাট ইজ দা posterior fontanelli। তো posterior fontanelli ট্রায়াঙ্গুলার ইন শেপ এবং posterior fontanelli কিন্তু ডেলিভারির মানে টার্ম প্রেগন্যান্সিতে গিয়ে কিন্তু এটা সলিড হয়ে যায়, বনি হয়ে যায়, কিন্তু অ্যান্টিও ফন্টানেলিটা বনি হয় না। অ্যান্টিও ফন্টানেলিটা ডেলিভারির পরেও কিন্তু সফট থাকে। কেন ফন্টানেলি থাকলে সুবিধা হচ্ছে যে সেটা ব্রেনকে অ্যাকোমোডেট করে। প্রথম 1 বছরে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হয় সবচেয়ে বেশি, তো একে অ্যাকোমোডেট করার জন্য কিন্তু ফন্টানেলিটা স্পেস দিয়ে থাকে। বাট আমাদের জানার বিষয় হচ্ছে ডেলিভারি রিলেশনে এই জিনিসগুলো কিভাবে আসবে, সেখানটাতে আমরা যাব। এখন দেখো এই যে ক্রানিয়াম বা ভল্ট, একে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। সেই ভাগগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। যেমন একটা হলো ভার্টেক্স, আমরা কিন্তু কেফালিক প্রেজেন্টেশনের মধ্যে আছি বা হেড প্রেজেন্টেশনের মধ্যে আছি, কিন্তু শুধু হেডের প্রেজেন্টেশন বললে হবে না। বিকজ আমি কি চাই, আমি চাই একটা সুন্দর মতো নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হোক। তাহলে এই নর্মাল ভ্যাজানাল ডেলিভারিটা তখনই হবে যখন বাচ্চার অ্যাটিটিউডটা থাকবে ফুল ফ্লেকশন। এই ফুল ফ্লেকশনের মধ্যে হেড নেকের ফ্লেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম চিনটা এসে লেগে থাকবে চেস্টের সঙ্গে, ফুল ফ্লেকশন। এই ফুল ফ্লেকশন নিয়ে যখন হেড প্রেজেন্ট করবে পেলভিসের মধ্যে, তখন হবে সে তার হেডের এরিয়া অফ ভার্টেক্স দিয়ে সে কিন্তু পেলভিসের মধ্যে ঢুকবে। যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয় উইথ ফুল ফ্লেকশন, তার মানে শুধু ভার্টেক্স হলেও হবে না, ভার্টেক্সেরও কিন্তু আবার ফ্লেকশন আছে, আবার একটুখানি ডিফ্লেকশন আছে। তো এই যে যত বেশি ফ্লেক্সড হবে তত তার এনগেজিং ডায়ামিটারটা কমে আসবে। তুমি ধরো যে তোমার ঘরে একটা খাট আছে, সেটাকে তোমার দরজা দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তুমি কিভাবে বের করবে? খাটটা মনে করো তুমি লম্বা করেছো, হাইট ধরেছো, বেরোচ্ছে না, মাথায় ঠিকই গিয়েছে। তাহলে তুমি কি করো? আড়া করে বার করো, ট্রান্সভার্সলি, বেরোচ্ছে না, কারণ দরজা ট্রান্সভার্স ডায়ামিটার কম দেন খাটের ডায়ামিটার। তাহলে কি করতে হয় তখন? আমাদেরকে তখন বাঁকা করতে হয়, অবলিক করে কিন্তু এটাকে দরজা দিয়ে বের করতে হয়। ঠিক, অবশ্যই ঠিক। তার মানে কি দাঁড়াচ্ছে, হেডেও এরকম নানা রকম পরিবর্তন করবে, করে ও 2 মিলিমিটারও যদি সাইজ মানে এনগেজিং ডায়ামিটারকে রিডিউস করতে পারে, অনলি দেন সে পেলভিসে বেরোবে, তাছাড়া কিন্তু বেরোবে না। তো আমরা বলি যে যে মায়ের পেলভিস যেমন তার বাচ্চার হেড সার্কামফারেন্সও সেরকম হয়। সবসময় যে এগুলো খাঁটি তাও না, এবং তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসছো
ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার্নাল পেলভিস আছে, কোনোটা গাইনিকয়েড, কোনোটা অ্যান্ড্রয়েড, কোনোটা অ্যানথ্রোপয়েড। তাহলে তোমাদেরকে কিন্তু আবার ফার্স্ট ইয়ারের ওই জায়গাতে গিয়ে এই ডিফারেন্ট টাইপ অফ পেলভিস কি সুবিধা কি অসুবিধা সেটা কিন্তু জেনে আসতে হবে, তাহলে তুমি ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, এখন আমরা আসি তাহলে ভার্টেক্স বললে আমরা কোন এরিয়াটাকে বুঝি, এইটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, ভার্টেক্সটা হলো একটা কোয়াড্রাঙ্গুলার এরিয়া। দেখো এরা আমরা ল্যাটারাল ভিউ দেখছি, তো ওই পাশ যদি মিলাই তাহলে দেখবা যে একটা এরকম চার কোণা এরিয়া হয়ে গিয়েছে। সো ইটস এ কোয়াড্রাঙ্গুলার এরিয়া কি দিয়ে বাউন্ডেড, দেখো এখানে লেখাই আছে ভার্টেক্স, তাই না? বাউন্ডেড anteriorly by the bregma, post and coronal suture, তাই না? bregma and দুই দিকে coronal suture, posteriorly bounded by the lambda and Lambert suture. lambda মানে হচ্ছে posterior fontanelle, এটা কি মানে জাংশনটাকে আমরা lambda বলি, lambda and the Lambert suture। এই এরিয়াটুকু পুরা হচ্ছে ভার্টেক্স। তাহলে তো এতখানি পর্যন্ত হতে পারতো না, ল্যাটারালি কিন্তু সে কোথা দিয়ে এই সামনের এরিয়া আর পিছনের বর্ডারকে, সামনের বর্ডার আর পিছনের বর্ডারকে কোথা দিয়ে কাট করবে, কাট করবে যখন তখন এটা যাবে থ্রু দা প্যারাইটাল এমিনেন্স। কথাটা ক্লিয়ার? থ্রু দা প্যারাইটাল এমিনেন্স যে কিন্তু ভার্টেক্স, তার মানে এই পর্যন্ত কিন্তু ভার্টেক্সের সীমানা নয়। তো ভার্টেক্স ইজ এ কোয়াড্রাঙ্গুলার এরিয়া bounded anteriorly by bregma and coronal suture, behind by lambda and Lambert suture, and laterally the plane passes through the parietal eminence। এটা কি ইমাজিনারি লাইন, এখানে কোনো প্লেন কিন্তু কেউ টেনে দেয়নি, কিন্তু আমি আগে সামনে করোনাল সুচার পিছনে ল্যাম্বার্ট সুচারকে যোগ করার জন্য যদি আমি প্যারাইটাল এমিনেন্স কে বেছে নিই তাহলে একটা নির্দিষ্ট এরিয়া হয়ে গেল, and that area is quadrangular in shape। তাহলে এটা আমরা জানলাম ভার্টেক্স কখন হবে, যখন ফ্লেকশনটা বেশি হবে তখন হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন। আমরা এটা প্রেফার করি, কেন প্রেফার করি, যে ভার্টেক্স প্রেজেন্টেশনে যদি ফুল রিফ্লেক্স থাকে তাহলে যে এনগেজিং ডায়ামিটার হয় সেটা হয় সাবঅক্সিপুটো ব্রেগমাটিক। এই যে সাবঅক্সিপুটাল রিজন থেকে মানে অক্সিপুটের একটু নিচে নেপ অফ দি নেকের জায়গা, সেখান থেকে শুরু করে ব্রেগমা পর্যন্ত, ব্রেগমা কোন পর্যন্ত কত সেন্টিমিটার হলো এটা আমরা একটু পরেই জানবো, আমরা আগে এরিয়াগুলো ভালো করে বুঝি। এরপরে আসি ব্রাউ প্রেজেন্টেশন। একটা ব্রাউ প্রেজেন্টেশন মানে তখন এনগেজিং ডায়ামিটার অনেক বেড়ে গিয়েছে, একটা এভারেজ সাইজ বাচ্চা কোনোদিনও ব্রাউ প্রেজেন্টেশন নিয়ে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয়। তাহলে আমি যদি জানি যে ব্রাউ প্রেজেন্টেশন আছে দেন আমাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে। সো ব্রাউ কোন এরিয়াটা, ব্রাউ হচ্ছে সেই এরিয়াটা দেখো বাউন্ডেড অন ওয়ান সাইড বাই anterofontanally and coronal, on the other side by root of nose and supraorbital ridges of on either side। তাহলে কি আমরা একটু কল্পনা করে ছবিটা দেখতে পাচ্ছি, ব্রাউ মানে কোন জায়গাটা, ব্রাউ মানে হচ্ছে এই জায়গাটা। আমি ছবিতে ফিরে যাব, তার আগে তোমরা একটু কল্পনা করো ব্রাউ মানে কোন জায়গাটা হচ্ছে, আমরা কি কল্পনা করতে পেরেছি? আমি কিন্তু মাঝে মাঝে একটু ফিডব্যাক চাই তোমাদের কাছে। ওকে, এখন দেখো ব্রাউ মানে কোন জায়গাটা, কি বলেছিলাম আমরা, বলেছিলাম যে anterofontanally and coronal suture। তাহলে একটা এরিয়ার পিছন দিকে একটা বাউন্ডারি থাকবে, সামনের দিকে একটা বাউন্ডারি থাকবে। সামনের বাউন্ডারি হচ্ছে রুট অফ দি নোজ, এর আরেকটা নাম আছে গ্লাবেলা, রুট অফ দি নোজ এন্ড সুপ্রা অরবিটাল রিজেস। তাহলে এই পুরা এরিয়াটার নাম হচ্ছে, এই পুরা এরিয়াটাকে আমরা বলছি প্রেজেন্টেশনটার নাম বলছি ব্রাউ, এবং এই ব্রাউ কিন্তু সিনোনিমাস উইথ সিনসিপুট, এই পুরা এরিয়াটাকে কিন্তু সিনসিপুটও বলা হয়ে থাকে। আর পিছনে অক্সিপিটাল বোন আছে সেটাকে আমরা বলি, সেই অক্সিপিটাল বোনস এর এরিয়াটাকে আমরা বলি অক্সিপুট। তাহলে আমরা ভার্টেক্সের এরিয়া জানলাম, ব্রাউর এরিয়া জানলাম, কি কেন আমাদের জানতে হচ্ছে, বিকজ ভার্টেক্স কেফালিক কিন্তু এটা প্রেজেন্ট করছে আইদার উইথ ভার্টেক্স অথবা উইথ ব্রাউস, তার মানে প্রেজেন্টিং পার্টের মধ্যেও একটা পার্টকে গিয়ে সে মূলত লোয়ার সেগমেন্ট বা পেলভিস দিয়ে ঢুকছে, সেজন্য এই এরিয়াগুলো জানা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা এরিয়ার নাম হচ্ছে ফেস। ফেস বললে আবার কে না জানে, সবাই চিনে ফেস, কিন্তু দেখো আমি যে ফেসটাকে তোমায় দেখাচ্ছি সেই ফেসটার মধ্যে কি এখান থেকে ব্রাউ চলে গিয়েছে না, তাহলে ও কিন্তু ফেস নয়। ঠিক আছে, অবস্ট্রিটিক্সের ফেস কিন্তু তোমাকে আলাদাভাবে এরিয়াটাকে মুখস্থ করতে হবে। সেটা কি, ইট ইজ অ্যান এরিয়া বাউন্ডেড অন ওয়ান সাইড by root of nose and supraorbital ridges, and on the other by the junction of the floor of the mouth with neck। floor of the mouth এই অংশটা গিয়ে যেখানে নেকের সঙ্গে মিশেছে,
এই পর্যন্ত হচ্ছে ফেস। তাহলে আমরা আবার একটু ফেসের ছবি দেখে আসি। হ্যাঁ, তাহলে বলেছে ওয়ান সাইড, একদিকে কি আছে, যেখানে ব্রাউ শেষ হয়েছে সেখানে ফেস শুরু হয়েছে। খুব মুখস্থ করার বিষয় নেই। রুট অফ দি নোজ বা গ্লাবেলা এবং সুপ্রাঅরবিটাল ডিস থেকে শুরু করে এবং ফ্লোর অফ দি ফেস এবং নেকের যে জাংশনটা সেটাই সেই পর্যন্ত এরিয়া। তাহলে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এরিয়া হলো ফেস, এইটুকু এরিয়া হলো ব্রাউ, আর এর পিছনে এরিয়া যেটা আছে সেই এরিয়াটার নাম হচ্ছে ভার্টেক্স। এই তিনটা ভাগে আমরা হেডকে ভাগ করলাম। এইটুকু কথা ভুলে যাব না, আমরা এইটুকু কথা অবশ্যই মুখস্থ রাখবো। এখন দেখো সিনসিপুট বলেছিলাম না, ইট ইজ দ্য এরিয়া লাইন ইন ফ্রন্ট অফ দ্য অ্যান্টিওফন্টানেলি এন্ড করসপন্ডস উইথ দ্য এরিয়া অফ ব্রাউ। ঠিক আছে, ব্রাউ বলবো কখন, যখন আমি বলছি প্রেজেন্টেশনের নাম। আর ডিনোমিনেটর আলাদা শব্দ আছে, সেটাতে আমরা আসবো বলবো। অক্সিপুট ইজ লিমিটেড টু দ্য অক্সিপিটাল বোন। আচ্ছা, ডিনোমিনেটরের কথাটা আসলে এখানেও আমরা বলে দিতে পারি যে ডিনোমিনেটর বলে আমরা কি বুঝি। ডিনোমিনেটর হচ্ছে একটা আরবিট্রারি বনি ফিক্সড পয়েন্ট। এটা আরবিট্রারি বনি ফিক্সড পয়েন্ট, যেটা কিনা ডিফারেন্ট ম্যাটারনাল পেলভিসের রিলেশনে, কোয়াড্রেন্টের রিলেশনে আসে, সেই জন্য সেটাকে বলে ডিনোমিনেটর। যেমন ভার্টেক্সের জন্য ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট। তাহলে ভার্টেক্স অনেক বড় একটা এরিয়া, সে যখন পেলভিস দিয়ে, ম্যাটারনাল পেলভিস দিয়ে যখন সে ঢুকছে, এনগেজ হচ্ছে, তখন আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে এর সুচার কোন দিকে, এর পোস্টিও ফন্টানেলি কোন দিকে, অ্যান্টিও ফন্টানেলি কোন দিকে, এসব আমি বুঝতে পারছি না। সেই জন্য একটা আরবিট্রারি ফিক্সড পয়েন্ট, ফিক্সড অবশ্যই, অক্সিপুট নামে একটা জিনিস আছে দ্যাট ইজ ফিক্সড, কিন্তু সেটা আমি কল্পনা করে নিচ্ছি যে আমার ফিক্সড পয়েন্টটা এখন এইখানে থাকলে এইটা বলবো, এইখানে থাকলে এইটা বলবো। তো তুমি এত ভুলে যাও, ভুলে গিয়ে মনে রাখো ভার্টেক্সের ডিনোমিনেটর নাম হচ্ছে অক্সিপুট, ব্রাউর ডিনোমিনেটর নাম হচ্ছে সিনসিপুট, ফেসের ডিনোমিনেটর নাম হচ্ছে মেন্টাম। এই তিনটা কথা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা একটু পরে যখন পজিশনে চলে যাব তখন যে কথাটা বলবো যে পজিশন কি, পজিশন হচ্ছে রিলেশনশিপ অফ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফিটাল হেড উইথ ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য ম্যাটারনাল পেলভিস। তাহলে আমাকে ডিনোমিনেটর জানতে হবে এবং ম্যাটারনাল পেলভিসের ডিনোমিনেটর বললে কি বোঝায় সেই কথাটাও আমাকে জানতে হবে। সো আমরা এখন আরেকটু আগাই। কতগুলো সুচার আছে, এই সুচারগুলো কিন্তু পিভি করে করে আমাদের বুঝতে হয়। স্যাজেটাল সুচার বনি পেলভিসের আউটলেটের অ্যান্টিও পোস্টিরিয়র যদি থাকে একরকম, ট্রান্সভার্সলি যদি থাকে একরকম, এগুলো দিয়ে আমাদেরকে অনেক বুঝতে হয়। তো আমি এখানে বেশি ওয়েট করব না, বিকজ তোমরা সবাই সুচারকে চিনো। সুচারের কিছু অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স আছে। তোমরা জানো যে এই জায়গাটায় বোনটা, দুইটা বোনস এখানে, দুইটা বা তিনটা বোনস এখানে হচ্ছে কম্বিনেশন হয়েছে উইথ দ্য সুচার্স। এখন সুচার থাকার সুবিধা হচ্ছে যে যখন হেডটা ঢুকছে তখন সে কিন্তু অনেক সময় প্রেসার ফিল করে ফ্রম দ্য বোনি পার্ট ইভেন ফ্রম দি সফট পার্ট। তখন কি করে, সুচার থাকার জন্য বোনগুলা কিন্তু স্পেস পায়, একটা আরেকটার উপরের ভিতরে এরকম করে ঢুকে যায় গ্লাইডিং করে। ঢুকে গেলে কি হবে, কি হবে বলতো? মনে করো স্যাজিটাল সুচার একটা আরেকটার পরে এরকম উঠে গিয়েছে, অথবা প্যারাইটাল বোন দুটা করোনাল সুচার মানে ফ্রন্টাল বোনের নিচে একটু ঢুকে গিয়েছে, একটু ঢুকে গিয়েছে, যেটাকে আমরা বলি মোল্ডিং। এই যে ঢুকে গেলে সুবিধা কি? তোমরা কি আমার সঙ্গে আছো না বেশি কঠিন লাগছে? বুঝতে পারছি না, কঠিন লাগছে? আচ্ছা, কঠিন লাগলে আমরা এক জিনিস 70 বার পড়বো, আরাম করে পড়বো, কোনো কঠিন মাথাকে বলবো না। যদি সুচার লাইনটা একটা করে ঢুকে গেলে কি হবে, ডায়ামিটারটা কমে যাবে না? যখন নর্মাল ডেলিভারির কথা ভাববো তখন যে কোনো মূল্যে শুধু হেডের ডায়ামিটার কমানোর কথা ভাববো আর পেলভিসের ডায়ামিটার বাড়ানোর কথা ভাববো। এটা তো বুঝছি, এটা তো কঠিন না, তাই না? তাহলেই একটা নর্মাল ডেলিভারি হবে, ক্লিয়ার? আর আমরা হেডকে তিনটা এরিয়া বলেছি, একটা বলেছি ভার্টেক্স, একটা বলেছি ব্রাউ, আর একটা বলেছি ফেস। তাহলে এই যে বিভিন্ন ভাবে হেড কখন প্রেজেন্ট করে, যখন আমার হাতে আসলে পেলভিস এবং ফিটাস থাকলে হয়তো তোমাদের একটু সুন্দর করে বলতে পারতাম। আমি আমার মাথাটা দিয়েই বলছি যে যখন এরকম করে একদম ওয়েল ফ্লেক্সড আছে তখন সে কিন্তু ভার্টেক্স দিয়ে প্রেজেন্ট করছে। আর যখন ধরো মাথাটা এরকম হয়ে শরীরটা উপরের দিকে, তখন সে ব্রাউ দিয়ে প্রেজেন্ট করছে। আর যখন এটা এক্সটেন্ডেড একদম এক্সটেন্ডেড হয়ে পেলভিসে ঢুকছে, তখন সে ফেস দিয়ে এনগেজমেন্ট হচ্ছে। তাহলে
ফুললি এক্সটেন্ডেড তখন কি পাবা? কি পাবা? তাড়াতাড়ি লিখো। যখন ফুললি এক্সটেন্ডেড, কি এটার নাম কি? ফুললি এক্সটেন্ডেড অ্যাটিটিউড অফ দ্য হেড। ফুললি এক্সটেন্ডেড অ্যাটিটিউড অফ দ্য হেড তখন সে প্রেজেন্ট করবে কোন এরিয়া দিয়ে? হেডের কোন এরিয়া দিয়ে প্রেজেন্ট করবে? তাড়াতাড়ি। ফেস। ভেরি গুড, মুমতাহিনা লিখেছে ফেস দিয়ে প্রেজেন্ট করবে। ফাইন। যখন সে ফুললি ফ্লেক্সড তখন সে কোন এরিয়া দিয়ে প্রেজেন্ট করবে? দ্রুত লেখো, তোমাদের টাইপের হাত অনেক ভালো। হেড যখন ফুললি ফ্লেক্সড অ্যাটিটিউড তখন সে, হ্যাঁ বর্ষণ লিখেছে ফেস। গুড। এখন আমি বলছি, আচ্ছা জান্নাতুল ফেরদৌস লিখেছো মেন্টাম, আরেকজন লিখেছো ফেস। একটু আমরা ওয়েট করি, হ্যাঁ আমাদের একটু কনসেপশনটা আবার এখানে ঝালাই করি। আসলে আমি ভেবেছিলাম যে পলিথিনের মধ্যে একটা কিছু ভরে একটা ফিচার্স বানিয়ে ফেলবো, কিন্তু সকালের মিটিং এর জন্য আমি আসলে সময়টা পাইনি। ঠিক আছে, আমি আরেকদিন এটা আমি তোমাদেরকে অবশ্যই একদিন ফিচার্সকে দেখাবো। আপাতত আমাকে দিয়ে দেখো, যখন ফুললি ফ্লেক্সড একদম এরকম করে পেলভিসের মধ্যে ঢুকছে তখন সে কিন্তু ফেস দিয়ে নয়, তখন সে ঢুকছে কি? ভার্টেক্স দিয়ে। আনো, যখন সে ফুললি ফ্লেক্সড হয়ে ঢুকছে তখন কিন্তু সে ভার্টেক্স দিয়ে প্রেজেন্ট করছে, রাইট? when fully flexed, not face. face হবে কখন? যখন সে ফুললি এক্সটেন্ডেড অবস্থায় পেলভিসের মধ্যে ঢুকছে তখন যে পার্টটা দিয়ে সে প্রেজেন্ট করছে দ্যাট ইজ দা ফেস, নট অক্সিপুট। অনিতা, অক্সিপুট নয়, আমরা একটু ভুল জায়গায় আছি। আমার মানে এই জায়গাটা একটু আবার যেতে হবে। হ্যাঁ, আমরা যে তিনটা এরিয়ার কথা বলেছি ভার্টেক্স, তোমরা একটু শোনো, এবার শোনার একটু মনোযোগ দাও, এটা দিলেই হবে। গুড। এই দেখো আমরা একটা পুতুল পেয়ে গেছি, একটা তালি দাও সবাই মিলে। দিচ্ছ তো? হ্যাঁ গুড, একটা সুন্দর পুতুল সাপ্লাই দিয়েছে মুমতাহিনা, থ্যাংক ইউ। মনে করে এটা আমাদের বাবু, ঠিক আছে? এখন এই বাবুটার হেডকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। মাঝখানটা দিয়েছি কি? মাঝখানটা বলেছি ভার্টেক্স। তারপরে কি পেয়েছি? পেয়েছি হচ্ছে এই অংশটাতে পেয়েছি ব্রাউ, আর এইটুকু অংশকে আমরা পেয়েছি ফেস। এখন দেখো এ ঢুকছে ম্যাটারনাল পেলভিসের মধ্যে। একটা পেলভিসের ছবি করে ওকে ঢুকাই, দাঁড়াও। ও পেলভিসে চলেই গেল। আচ্ছা এই পেলভিসে দাঁড়িয়ে থাকে, ওকে। দেখো তোমরা কি পেলভিসের ছবিটা দেখতে পাচ্ছ? এখন আমি পেলভিসের ক্যাভিটির মধ্যে দিয়ে একে ঢুকাচ্ছি। ক্লিয়ার? তোমরা দেখো পেলভিসের ক্যাভিটির দিকেও ঢুকছে। তার শরীরটা তো উপরে, তাই না? পা হাত পা গুলো কিন্তু উপরে, কিন্তু সেইভাবে ঢুকছে উইথ ফুললি ফ্লেক্সড। এখন তুমি দেখো ও কি দিয়ে ঢুকছে? ও ঢুকছে ভার্টেক্স দিয়ে। কেউ কেউ লিখেছো অক্সিপুট, অক্সিপুট এরিয়ার নাম নয়। ক্লিয়ার? আমরা তিনটা এরিয়া নিয়ে কথা বলবো। যখন আমরা হেডের কথা বলবো তিনটার বাইরে কোনো এরিয়ার কথা বলবো না। এরিয়ার নাম হচ্ছে ভার্টেক্স, এরিয়ার নাম হচ্ছে ব্রাউ, এরিয়ার নাম হচ্ছে ফেস। মানে এই অংশটা দিয়ে সে প্রথম প্রেজেন্ট করছে টু দা ম্যাটারনাল পেলভিস। তাহলে দেখো হেডের জন্য তিনটা এরিয়া বলেছি। যখন সে ফুললি ফ্লেক্স তখন সে যে এরিয়া দিয়ে প্রেজেন্ট করছে, দেখতে পাচ্ছ? এখন কি তুমি মুখ দেখতে পাও? দেখতে পাও না, এখন তুমি দেখতে পাও ভার্টেক্সকে। ক্লিয়ার হয়েছে? ভার্টেক্সকে তুমি দেখতে পাও। এরকম যখন সে ডিফ্লেক্সড, কমপ্লিটলি ডিফ্লেক্সড, তখন কিন্তু সে এই যে অংশটা ছিল, এই অংশটা হলো আমাদের ব্রাউ। সে কিন্তু তখন ব্রাউ নিয়ে হেডের মধ্যে, পেলভিসের মধ্যে কিন্তু ব্রাউ দিয়ে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? যখন সে ফুললি এক্সটেন্ডেড, দেখো এক্সটেন্ডেড এরকম হয়ে গিয়েছে, ফুললি এক্সটেন্ডেড, তখন কিন্তু সে ঢুকছে কোন এরিয়া দিয়ে? ফেস দিয়ে। ছবিটা ভালো করে দেখো, এই তিনটা এরিয়া তিন ভাবে। যখন ফুললি এক্সটেন্ডেড তখন সে ঢুকছে উইথ ফেস, পেলভিসের মধ্যে ঢুকছে। যখন সে পুরোপুরি ডিফ্লেক্স, না এক্সটেন্ডেড না ফ্লেক্স, তখন সে কিন্তু ঢুকছে, তখন সে এই অংশটা দিয়ে ঢুকছে। এই অংশটার নাম ছিল ব্রাউ, তখন সে ব্রাউ দিয়ে ঢুকছে। আর যখন সে ফুললি ফ্লেক্সড তখন সে ঢুকছে উইথ ভার্টেক্স। তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? গুড। আমার মনে হয় আমরা এখানে ক্লিয়ার করেছি। ওকে, তাহলে আমরা আবার একটু পিছিয়ে যাই যেখানে ছিলাম।
আচ্ছা ওকে, তাহলে আমরা এরিয়াগুলো বুঝতে পেরেছি। ফুললি ফ্লেক্সড ভার্টেক্স, ফুললি এক্সটেন্ডেড ফেস, ফুললি ডিফ্লেক্সড ব্রাউ। ভেরি গুড, থ্যাংক ইউ। মানে ফুললি ডিফ্লেক্সড, হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ, অনেক সুন্দর লিখেছো তাসফিয়া। ওকে, এখন সবাই ক্লিয়ার তো? আমরা কি এইটুকু বুঝলে আমরা অনেক বুঝে ফেলেছি, আজকে আর বাকি দিন না পড়লেও চলবে। করেছি কি ঠিক মতো? ওকে, এখন আমরা আসি, তাহলে আমরা এরিয়াগুলো জেনেছি আর দুটো জায়গার নাম জেনেছি, সেটা সিনসিপুট অক্সিপুট অন্য কাজে লাগবে, অন্য সময়ের কথা বলবো, কিন্তু আমরা জেনে রাখি সিনসিপুট বললে কি বোঝায়, অক্সিপুট বললে কি বোঝায়। তাহলে আসলে ডিনোমিনেটর যখন বলবো আমরা, তখন আমাদের সিনসিপুট লাগবে আর অক্সিপুট লাগবে। তার মানে ভার্টেক্স এর জন্য ডিনোমিনেটরের নাম হচ্ছে অক্সিপুট। অক্সিপুটকে তোমরা কখনো আর ভার্টেক্স বা এরিয়া বলে বলবে না, এটাকে বলবে occiput is the denominator of vertex, sinciput is the denominator of brow, পুরো এরিয়াটারই ডিনোমিনেটর সে নিচে, আর mentum is the denominator of face। তাহলে ফেসে মনে করে এখানে mentum, তাই না? ওর mentumটা তত সুন্দর করে না, এটা হচ্ছে mentum, এই জায়গাটা আমাদের এই যেটা mentum, mentum is the denominator of the face। ফেস যেদিকে থাকুক, যাই থাকুক, এই mentum দেখে আমরা বুঝবো mentum কি পিছনে, তাহলে ফেসের এখন কি অবস্থা, মেন্টাম কি সামনে না ল্যাটারালি, অক্সিপুট সে কোথায় আছে পেলভিসের, এই জিনিসটা আরেকটু পরে ক্লিয়ার হবে, এখনই ক্লিয়ার হওয়ার দরকার নেই। আমরা এখন শুধু এরিয়া বুঝেছি, কখন কোন এরিয়া নিয়ে এসে ঢুকছে এটা বুঝেছি, আর দুইটা এক্সট্রা জিনিস শিখেছি, তার নাম হচ্ছে ডিনোমিনেটর, একজন ডিনোমিনেটর সিনসিপুট, একজন ডিনোমিনেটর অক্সিপুট, আর একজন ডিনোমিনেটর হচ্ছে মেন্টাম। এর বেশি আমরা কিচ্ছু শিখবো না, আমরা 5টা জিনিস শিখলাম, 3টা এরিয়ার নাম শিখলাম, সরি 6টার নাম শিখলাম, আর 3টা ডিনোমিনেটরের নাম শিখলাম, আর পৃথিবী সব ভুলে যাও এই মুহূর্ত থেকে, আর কিচ্ছু জানার দরকার নেই। সুচার নিয়ে আমরা কোনো কথা বলবো না, সুচারের কি গুরুত্ব বলবো না। ফন্টানেলি আমরা জেনেছি, অ্যান্টিও ফন্টানেলি, পোস্টিও ফন্টানেলি, এই দুটো আমাদের খুব ভালো করে জানতে হবে, কোথায় অবস্থান, কতটুকু ডায়ামিটার, কেমন শেপ, কোনটার কি ইম্পর্টেন্স এটা জানতে হবে, কিন্তু আমরা সেই জায়গাগুলো এখন পড়বো না। আমরা চলে যাব আমাদের মেকানিজম অফ লিভারের কাছে। সো অ্যান্টিও ফন্টানেলি কি কি দিয়ে তৈরি, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো তোমরা দেখে নিবা। শেপ কোনটা কেমন আছে, কবে অসিফিকেশন হয় না হয়, কি ইম্পর্টেন্স, সেটা আমাদের জানতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্স কি, ফন্টানেলির ইম্পর্টেন্স হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন, মানে পার ভেজিনাল এক্সামিনেশন। আমরা যখনই বলবো ইন্টারনাল এক্সামিনেশন বা পার ভেজিনাল এক্সামিনেশন, তার মানে আমরা দুইটা ফিঙ্গার ইন্ট্রোডিউস করে বোঝার চেষ্টা করছি ফিটাসের হেডে এখন কি অবস্থা, ঠিক আছে? তো এই ইন্টারনাল রোটেশনের সময় আমরা কিন্তু বুঝতে পারি ডিগ্রি অফ ফ্লেকশন। তোমরা কি এখন বলতে পারবে ইন্টারনাল রোটেশনে কি পাইলে আমি কি ডিগ্রি অফ ফ্লেকশন বুঝবো? বলাটা কঠিন, কারণ আমি ওই পর্যন্ত যাই নাই। আমরা জেনেছিলাম যখন হেডটা ফুললি ফ্লেক্স, তখন যে এরিয়া দিয়ে সে প্রেজেন্ট করবে তার নাম ভার্টেক্স, আর ভার্টেক্স এর ডিনোমিনেটরের নাম হচ্ছে অক্সিপুট। তাহলে অক্সিপুটটা আমি কি দিয়ে বুঝতে পারবো? সবই তো শক্ত শক্ত হাড্ডি, এই যে জাংশন পোস্টিও ফ্রন্টানেলি ট্রায়াঙ্গুলার একটু ডিপ্রেস, ও যেখানে আছে সেখানেই আমাদের অক্সিপুট আছে। তাহলে এই পোস্টিও ফ্রন্টানেলি দেখে আমি কি ডিগ্রি অফ ফ্লেকশন বুঝতে পারলাম না? যখন আমি বুঝবো যে হ্যাঁ আমি পোস্টিও ফ্রন্টানেলিটা ফিল করছি সবচেয়ে নিচে, তার মানে ফ্লেকশন খুব ভালো হয়েছে। আর যদি এমন হয় যে পোস্টিও ফ্রন্টানেলি যেখানে ফিল করছি, অ্যান্টিও ফ্রন্টানেলিও সেখানেই ফিল করছি, একই লেভেলে ফিল করছি, একটা সামনে একটা পিছনে, কিন্তু একই লেভেলে ফিল করছি, এরকম নয় যে পোস্টিও ফ্রন্টানেলিটা আমার হচ্ছে নিচে আর অ্যান্টিও ফ্রন্টানেলিটা উপরে। যদি পোস্টিও ফ্রন্টানেলি নিচে অ্যান্টিও ফ্রন্টানেলি উপরে হয়, তার মানে কি, এই দেখো আমি হচ্ছে ফুললি ফ্লেক্সড করেছি, এখন আমি পিভি করার সময় আগে পোস্টিও ফ্রন্টানেলি পাবো, উপরের দিকে গিয়ে অ্যান্টিও ফ্রন্টানেলি পাবো। তাহলে ডিগ্রি অফ ফ্লেকশন কি বোঝা গেল না গেল না? গেল। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু তোমাদের জন্য না, ইট ইজ ফর পোস্ট গ্রাজুয়েট, তোমাকে পিভিও করতে হবে না, কিছুই করতে হবে না, কিন্তু তুমি একটু ফ্লেভার নিয়ে রাখো, আর কিছুর জন্য দরকার নেই। তুমি যদি একটা পয়েন্ট বলো যে হ্যাঁ ফন্টানেলির একটা ফাংশন হচ্ছে it denotes the degree of flexion of the head during the process of labor and that can be identified by internal examination, তাহলে তোমার একটু জানতে হবে যে জিনিসটা আসলে কিরকম। ওকে, আর ফন্টানেলি মোল্ডিং এ হেল্প করে। আমাদের অবস্টেটিক্স ডেলিভারির ইম্পর্টেন্স কি, মোল্ডিং মানে একটা আরেকটার মধ্যে একটু উঠে যাচ্ছে, তাহলে একটু ডায়ামিটার কমে গিয়েছে। ফাইন, আমরা এখানে আর একটু দাঁড়াবো না, কম পড়াশোনার কথা বলেছি। এইটা আর একটা স্কাল্পের ছবি দেখছি, তুমি খুব আনন্দের সঙ্গে দেখো অ্যান্টিও ফন্টানেলি কত বড় না,
3 × 3 সেন্টিমিটার, এখানে পোস্টিও ফন্টানেলে একটু ছোট্ট একটুখানি। আর কি দেখছি আমরা, এই দেখো প্যারাইটাল এমিনেন্স দুই সাইডে দেখা যাচ্ছে। এই প্যারাইটাল এমিনেন্স দিয়ে আমাদের এই প্যারাইটাল এমিনেন্স দিয়েই কিন্তু আমাদের বর্ডারটা গিয়েছিল। তার মানে আমরা যখন ভার্টেক্সের এরিয়াটা নিচ্ছিলাম তখন আমরা নিচ্ছিলাম সামনে হচ্ছে অ্যান্টিওফন্টানেলি এন্ড হচ্ছে করোনাল সুচার, এই যে এখান দিয়ে করোনাল সুচার নিয়ে গিয়েছে। আর পিছনে আমরা নিয়েছিলাম ল্যামডা এবং সাথে বলেছিলাম ল্যামবয়েড সুচার। আর দুই সাইডে কি বলেছিলাম ইমাজিনারি প্লেন হুইচ ক্রসেস থ্রু দ্য parietal eminence and touches the margin in front and behind। তাহলে এই পুরো এরিয়াটা এখন ভার্টেক্স। তোমরা কি এখন দেখতে পেয়েছো ভার্টেক্স মানে কি জিনিস? পুরো এরিয়াটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, আমরা এখানেও আর দাঁড়াবো না, আমরা একটু রিপিট করব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। পোস্টিও ফন্টানেলিটা বলেছি কোথায় অবস্থান, 1.2 × 1.2 সেন্টিমিটার, এবং এটা বনি হয়ে যায়, হার্ড হয়ে যায় শেষে এসে। এই স্যাজিটাল ফন্টানেলি আমরা শিখবো না, আমরা শুধু স্যাজিটাল। আমি কি বইয়ের থেকে একটু নিয়েছি, তোমাদের হয়তো তো ভালো লাগছে না দেখতে, কিন্তু একটা জিনিস দেখো, এটা নতুন যে অবস্টেটিক্সের দত্তের বই, তার পেজ নাম্বার 78। এই যে দেখো 78 পেজে তোমরা এই জিনিসটা পাবে। আজকে অবশ্যই তোমরা বই খুলবে, খুলে তোমরা দেখবে। এখানে আমি শেষ দিক থেকে আসবো। প্রেজেন্টেশনের নাম কি লেখা আছে দেখো, প্রেজেন্টেশনের নাম লেখা আছে ভার্টেক্স ভার্টেক্স ভার্টেক্স, তারপরে লেখা আছে ব্রাউ একবার, আর লেখা আছে ফেস ফেস দুবার। তাহলে কি হয়, ভার্টেক্স থাকলেও একদম যে টাইট কমপ্লিট ফ্লেকশন, মানে কি চিন গিয়ে মিশছে একদম চেস্টের সাথে, এমন নাও হতে পারে ও ভার্টেক্স কিন্তু মিশে নাই, একটু উঁচু হয়ে আছে, তাহলে ওটা কমপ্লিট ফ্লেকশন হলো না, ভার্টেক্সের ওটা হলো ইনকমপ্লিট ফ্লেকশন। তারপরে ভার্টেক্সের আরেকটু ইনকমপ্লিট ফ্লেকশন, কিন্তু সে ভার্টেক্স নিয়ে এখনো প্রেজেন্ট করছে, তাকে বলছি মার্ক ডিফ্লেকশন। ব্রাউ যখন আমরা কি বলেছিলাম, ব্রাউ মানে আমরা বলেছিলাম যে ফুল ডিফ্লেকশন, কিন্তু ওরা বলছে ব্রাউ মানে হচ্ছে পার্শিয়াল এক্সটেনশন। তার মানে তোমার ভার্টেক্স থেকে ফ্লেকশন, কমপ্লিট ফ্লেকশন, ইনকমপ্লিট ফ্লেকশন আর একটু ডিফ্লেকশনের পরে যখন সে এক্সটেনশন হওয়া শুরু হয়েছে, আসলে জিনিসটা একদম এইরকম, এটা আগে এক্সটেন্ডেড বলাটাও কঠিন আছে, এটা একদম এইরকম, না এক্সটেন্ডেড না ফ্লেক্স, এইরকম। তো সেটাকে ওরা পার্শিয়াল এক্সটেনশন, তখন হলো ব্রাউ। এবং ফেসেরও তাই, ফেস মানে কি, যখন কমপ্লিট এক্সটেনশন তখন সে যেমন ফেস দিয়ে প্রেজেন্ট করছে, তেমনি আবার একটু ইনকমপ্লিট এক্সটেনশনেও কিন্তু ফেস হতে পারে। কিন্তু পাশের কলামটাতে আসো, দেখো ভার্টেক্স প্রেজেন্টেশন হলেও ডায়ামিটার কি বলেছিলাম, চৌকি বার করতে হবে, খাট বার করতে হবে দরজা দিয়ে, এই যে অবলিক করে একটু এরকম টিল্টিং অমুক সমুক করে তো আমরা বার করছি, তাই না? এখানে দেখো যে কিভাবে ডায়ামিটার চেঞ্জ হয় যখন ভার্টেক্স উইথ ফুল ফ্লেকশন মানে কমপ্লিট ফ্লেকশন, তখন তার এনগেজিং ডায়ামিটার হচ্ছে 9.5 সেন্টিমিটার। এই একটাই তোমাদের মুখস্থ রাখতে হবে, আর কিছু মুখস্থ রাখতে হবে না। যখন ফুল ফ্লেকশন ভার্টেক্সে, তখন তার হচ্ছে ডায়ামিটার, এনগেজিং ডায়ামিটার হলো হেডের, এটা কিন্তু ম্যাটার্নাল পেলভিস নয়, এটা হচ্ছে ফিটাসের হেডের ডায়ামিটার হবে, এনগেজিং ডায়ামিটার হবে 9.5 সেন্টিমিটার। মনে রাখার সুবিধার জন্য আর একটা পেয়ার আছে 9.5 সেন্টিমিটারের, কখন, যখন ফেসের কমপ্লিট ফ্লেকশন। তাহলে দেখো যে এনগেজিং ডায়ামিটারে কিন্তু কোনো তফাৎ নাই। তো মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করে, দুজনেরই তো ডায়ামিটার বললা 9.5, তাহলে তুমি কোনটাকে প্রেফার করবা, হেড ভার্টেক্স প্রেফার করো নাকি ফেস প্রেফার করো? উত্তরটা হচ্ছে আমরা ভার্টেক্স প্রেফার করি। কেন প্রেফার করি দেখো, কারণ ভার্টেক্সের যে সুন্দর একটা গ্লোবুলার স্মুথ শেপ, সেই শেপটার জন্য কি হবে বলতো, কে বলতে পারে এই শেপ নিয়ে সে যখন ম্যাটার্নাল বার্থ প্রেসিসে ঢুকবে কোথায় সে হেল্প করবে? আমি উত্তরের আশায় বসে থাকলাম। একটা বনি হেড এবং তার স্মুথ সারফেস নিয়ে সে কোথায় আমাকে বেশি হেল্প করবে দেন এবড়ো থেবড়ো সফট ফেস, কোথায় আমাকে হেল্প করবে? আমরা কিন্তু এগুলো পড়ে এসেছি।
অ্যান্সার কি পাবো? পেতেই হবে আজকে আমাকে অ্যান্সার। দিস কি টার্গো বলেছিলাম। কে করে? হ্যাঁ, জানেন লিখেছে মোল্ডিং ভালো হবে, ডেলিভারি ইজি হবে। গুড, তাও চিন্তা করে সে একটা কিছু পার করেছে। কিন্তু তার থেকেও জরুরি কথা হচ্ছে ডিসেন্ট ভালো হবে। নো, নট ফর ডিসেন্ট। ডিসেন্ট কেন হয়? ডিসেন্ট কি হেড অথবা ফেসের জন্য হয়? ডিসেন্ট হয় ডিউ টু ইটারান কন্ট্রাকশন। সে কন্ট্রাকশন করে পুশ করে নিচের দিকে নামিয়ে দিচ্ছে, নট যে হেডের জন্য ডিসেন্ট হচ্ছে। কিন্তু হেড কি করবে? হেড থাকার জন্য ডেলিভারি ইজিয়ার হবে, বিকজ নট ফর গ্লাইডিং ওভার সুইচার। এখন এইটা হলো যে সমস্যা, আমরা যখন যেটা পড়ি আমরা ওইটার মধ্যে মাথা ঢুকাই রাখি, ওর বাইরে যাই না। তাহলে হেড যে টার্গো যে আমরা পড়েছিলাম, তাহলে হেড যত ওয়েল ফিটেড হবে, বনি স্মুথ, তখন সে কি হবে? ওয়েল অ্যাপ্লাইড হবে উইথ দ্য লোয়ার রিটার্ন সেগমেন্ট অথবা উইথ দ্য ডাইলেটিং সার্ভিস বা ইফেস সার্ভিস তাকে জায়গা করে দিবে, সেখানে সে ওয়েল ফিটেড হবে। ওয়েল ফিটেড হলে কি হবে? যত উপর থেকে পুশ করবে, পুশটা আসবে কি দিয়ে? ফিটাল অ্যাক্সিস প্রেসার দিয়ে এসে হেডকে দিয়ে সে পুশ করে এবং দ্রুত ডাইলেটেশন করবে। বাট ইফ ইট ইজ ফেস, ফেসটা কি সফট এবং সে সমানও নয়। দেখো এবড়ো থেবড়ো, নাক উঁচু হয়ে যাচ্ছে, তো এইখানে একরকম, এইখানে খাদা, এইখানে চোখের কাছে গর্ত, তো এইসব কারণে সে কিন্তু ওয়েল অ্যাপ্লাইড হবে না, ওয়েল ফিটেড হবে না। ক্লিয়ার? যখন সে ওয়েল ফিটেড না হবে তখন তার ডাইলেটেশনের পাওয়ারটা হেডের মতো কিন্তু হবে না, ভার্টেক্সের মতো হবে না। সেই জন্য যদিও এনগেজিং ডায়ামিটার একই রকম আছে, ইভেন দেন উই প্রেফার হেড দেন ফেস। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এখন? ক্লিয়ার? ওকে। কঠিন হচ্ছে? কঠিন হলে পড়া বন্ধ, গল্প শুনবো। আচ্ছা, তাহলে এখন দেখো ডায়ামিটারের কি চেঞ্জ হয়েছে। ভার্টেক্সের কমপ্লিট ফ্লেকশনে 9.5, ইনকমপ্লিট ফ্লেকশনে এসছে 10 সেন্টিমিটার, মার্ক ডিফ্লেকশনে এসছে 11.5। সবচেয়ে বেশি ডায়ামিটার কার? ব্রাউ, সেখানে এসছে 14 সেন্টিমিটার। তাহলে এটা নর্মাল ডেলিভারি সম্ভব না। এবং যারা এই যে 11.5 হয়ে গেল, এদের ডেলিভারি হওয়া অনেক কঠিন আছে। তাহলে আমরা একটু দেখে আসি যে ডায়ামিটার দিয়ে সে এনগেজ করে সেই ডায়ামিটারের নামটা কি। আবার বলবো? হ্যাঁ, ফিটাল অ্যাক্সিস প্রেসার ভালো। কোনটা বলবো রিফাত? তুমি আমাকে একটু লিখে জানাও যে আমি কোন পোরশনটা আবার একটু বলবো। হ্যাঁ, ততক্ষণ আমরা একটু আগাই। আমরা শুধু বললাম যে ডায়ামিটারের মেজারমেন্ট, ডায়ামিটারে একটা কোথা থেকে কোথায় মেজারমেন্টটা নিয়েছি সেইটার একটা এরিয়া ভাগ আছে বা পয়েন্ট আছে যে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে যখন কমপ্লিট ফ্লেকশন ভার্টেক্স তখন তার এনগেজিং ডায়ামিটার হবে সাবঅক্সিপুটো ব্রেগমাটিক। সাবঅক্সিপুটো মানে আমরা তো জেনেছি অক্সিপুট কাকে বলে, মানে অক্সিপিটাল বোনটা। তাহলে তার নিচে আসো, তার নিচে কি আছে? নেপ অফ দি নেক আছে। সেই জন্য এক্সটেন্স ফ্রম দি নেপ অফ দি নেক টু দা সেন্টার অফ ব্রেগমা। এই যে বলেছিলাম না, বলার সময় স্পেসিফিক বলতে হয়। তুমি যদি বলো শুধু ব্রেগমা, নো, ব্রেগমা 3 সেন্টিমিটার, সুতরাং সেন্টার অফ দি ব্রেগমা। এটা বড় হয় না। তোমরা 78 পেজে যে আরাম করে দেখো। হ্যাঁ, তাহলে সাবঅক্সিপিটো ব্রেগমাটিক হবে যখন ভার্টেক্স প্রেজেন্টেশন কমপ্লিট ফ্লেকশন, তখন তার এনগেজিং ডায়ামিটারের নাম হচ্ছে সাবঅক্সিপিটো ব্রেগমাটিক। বাকিগুলো আমরা মোটেও শুনবো না, মুখস্থ করবো না। কিন্তু আছে কিভাবে ডায়ামিটার বাড়ে, কোথা থেকে মেজারমেন্ট হয়, সেটা তোমার জানার দরকার নেই, ওটা পোস্ট গ্রাজুয়েট লোকেরা জেনে বেড়া, আমরা ইচ্ছে বেশি করবো না। কিন্তু এইটুকু কিন্তু অবশ্যই করবো। হ্যাঁ, যে ভার্টেক্স মানে কি, কমপ্লিট ফ্লেকশন, এনগেজিং ডায়ামিটার কত, 9.5 সেন্টিমিটার, ডায়ামিটারটা কোথা থেকে কোথায় মেজার করে, ফ্রম দি নেপ অফ নেক টু দা সেন্টার অফ দা ব্রেগমা। আর ফেসের জন্য 9.5 সেন্টিমিটার, সেটার নাম হচ্ছে সাবমেন্টো ব্রেগমাটিক, মানে মেন্টামের নিচে। এদিকে সাবঅক্সিপুটো, এদিকে হচ্ছে মেন্টাম ফেসের ডিনোমিনেটর, তার নিচে সাবমেন্টো ব্রেগমাটিক। এখান থেকেও তাই, মানে দাঁড়াচ্ছে এক্সটেন্স অফ দি জাংশন অফ ফ্লোর অফ মাউথ এন্ড নেক টু দা সেন্টার অফ ব্রেগমা। এর বাইরে আমরা কোনো কথা বলবো না, শিখবো না, আমরা জানতে চাই না। এগুলো একই জিনিস, তোমরা আরেকটু ভালো করে হয়তো দেখতে পাচ্ছ কিভাবে ডায়ামিটার বাড়ে কমে। এখন যখন ইনকমপ্লিট ফ্লেকশন হবে সাবঅক্সিপিটো ফ্রন্টাল, তখন কিন্তু এক্সটেন্ড করবে ফ্রম দ্য নেপ অফ নেক টু দ্য অ্যান্টিরিয়র এন্ড অফ দ্য অ্যান্টিরিয়র ফ্রন্টাল। তাহলে সাবঅক্সিপিটো ফ্রন্টাল। আমাদেরকে জানতে হয় যে
কোন সময় সে কোন ডায়ামিটারে প্রেজেন্ট করে সেটা একটু জানবো। আচ্ছা, গেলাম এই যে দেখতে পাচ্ছ কেন কিভাবে কমে গেল। সাবমেন্টো ব্রেগমাটিক কত ছিল 9.5 সেন্টিমিটার কার এনগেজিং ডায়ামিটার ফেসের, আর ভার্টেক্স যখন কমপ্লিটলি ফ্লেক্স তখন তার ডায়ামিটার হচ্ছে সাবঅক্সিপিটো ব্রেগমেটিক, হ্যাঁ, সেন্টার অফ দি ব্রেগমা পর্যন্ত 9.5 সেন্টিমিটার। কার এনগেজিং ডায়ামিটার এটা হচ্ছে ভার্টেক্স এর এনগেজিং ডায়ামিটার, ঠিক আছে। আর এটাখানে আমরা দেখছি সাবঅক্সিপিটো ফ্রন্টাল মানে ওই নেপ অফ দি নেক থেকে শুরু করে, কিন্তু এ ছিল ব্রেগমার সেন্টারে, এগিয়েছে ব্রেগমার অ্যান্টেরিয়র এন্ডে, এত দূর না কিন্তু আসলে ছবিটা একটু বেশি বেশি দিয়েছে, ব্রেগমার অ্যান্টেরিয়র এন্ড পর্যন্ত গিয়েছে, সেই জন্য এর ডায়ামিটার 9.5 এর জায়গায় 0.5 বেড়ে 10 সেন্টিমিটার হয়ে গেছে। এটা একটু জানলাম কারণ আমরা যখন অক্সিপিটো পোস্টের পজিশন গুলো বলবো তখন আমরা দেখবো যে এর সাবঅক্সিপিটো ব্রেগমেটিক ডায়ামিটারে নাই। আচ্ছা, রেফাত বলেছে মেজারমেন্ট, আমরা অলরেডি মেজারমেন্ট গুলাই বলেছি, তুমি কি এখন বুঝতে পেরেছো রেফাত মেজারমেন্ট গুলা, যে ভার্টেক্স যখন প্রেজেন্টিং পার্ট তখন তার ডায়ামিটার হচ্ছে 9.5 সেন্টিমিটার, এটার অ্যাসেসমেন্ট করতে হবে, ইট এক্সটেন্ডস ফ্রম দি নেপ অফ দি নেক টু দা সেন্টার অফ দা ব্রেগমা। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আগাই, আর কেউ কিছু না বুঝতে পারলে আমাকে বলবে। আচ্ছা, তাহলে হেডের দেখো যখন হেডটাকে আমরা বলছি ফ্লেক্সড তখন সে এই একটা তার ডায়ামিটার আছে, এই ডায়ামিটার দিয়ে সে শুধু এনগেজ করলে হবে না, তার একটা ট্রান্সভার্স ডায়ামিটার আছে, তাই না? এই ট্রান্সভার্স ডায়ামিটারটা কোথা দিয়ে যাচ্ছে? বাই প্যারাটাল ডায়ামিটার, তাই না? পেলভিসটাতে একটা শেপ আমরা দেখেছি, এরকম একটা শেপ, তাহলে শুধু একদিকে ডায়ামিটার করলে হবে না, তার একটা ট্রান্সভার্স ডায়ামিটার দিয়েও সে পেলভিসের মধ্যে ঢুকছে। এই হেডের যে ট্রান্সভার্স ডায়ামিটার দিয়ে সে ভার্টেক্সে ঢুকে, that is the biparatal diameter, that is also 9.5 সেন্টিমিটার। তাহলে আমার একটা পেলভিসের ইনলেটের ডায়ামিটারের মধ্যে 9.5 এইটুকু যদি আমি পাই, দেন হয়ে যাবে সুন্দর মতো নর্মাল ডেলিভারি। তাহলে আমাকে পেলভিসের কাছে যেও কিন্তু আবার এই ডায়ামিটারটা বুঝতে হবে, যে যে ডায়ামিটার দিয়ে আমার হেড নামছে হোল সার্কামফারেন্স 9/5 ইন্টু 9/5, সেই হোল সার্কামফারেন্সে জায়গা দেওয়ার মতো পেলভিসের জায়গাটা আছে কি নেই, সে জায়গাটা আমাকে আবার তখন বুঝে নিতে হবে। আচ্ছা, মোল্ডিং একটা কথা আছে তোমাদেরকে বলেছি, it is the alteration of the shape of the forthcoming head while passing through the resistant birth passage during labor. birth passage এর রেজিস্ট্যান্টটা কিন্তু সাংঘাতিক, তাকে ফেস করে যুদ্ধ করে একটা জার্নি ফেস করে কিন্তু বাচ্চাকে ডেলিভারি করতে হয়। there is however very little alteration of the size of head as volume of content inside skull is ইনকম্প্রেসিবল, তাই না? ভিতরে ব্রেন ম্যাটার আছে, ফ্লুইড আছে, মেনিনজেস দিয়ে আটকানো আছে, সুতরাং খুব যে বেশি কম্প্রেশন করে ওখানে কমাতে পারবে তা কিন্তু পারবে না। একটু সাইড মোল্ডিং কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, আমরা চাই। সুতরাং মোল্ডিং এর কিন্তু স্টেপ আছে, কত ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এরকম আছে। তো যত কম তত মোল্ডিং, যত কম হয় তত ভালো, হ্যাঁ। কিন্তু যদি অনেক বেশি মোল্ডিং চাপের চোটে, মনে করো জায়গা নাই পেলভিসে, হেড ঢুকার চেষ্টা করছে, আমি উপর থেকে কন্ট্রাকশন বাড়ানোর জন্য অক্সিটোসিন দিচ্ছি যে তোমাকে ঢুকতেই হবে, ফোর্সফুল কন্ট্রাকশন করাচ্ছি, নিচে ঢুকতে পারছে না, তাহলে কি হবে? তখন অনেক বেশি মোল্ডিং হবে, যেখানে জায়গা পাবে বেশি ঢুকে গেলে কি হবে? ভিতরে টেন্টোরিয়াম সেরিবেলি আছে, ছিঁড়ে যাবে, ইন্টারনাল ব্লিডিং হবে, তো বাচ্চা ডেলিভারি পরে অসুস্থ হয়ে যাবে। সেই জন্য আমাদের এইসব ডায়ামিটার জানা এত বেশি জরুরি। তোমরা আমার সাথে আছো না যে ঝিমাই ঘুমাই যাচ্ছ? রোজা থেকে একটু কঠিন না পড়াশোনা করাটা? ওকে, তাহলে কিভাবে এই কম্প্রেশনটা হয়? দেখো, কম্প্রেশনটা হবে এনগেজিং ডায়ামিটার অফ দি হেড যেটা, সেইটাতে যখন কম্প্রেশন হবে তার রাইট অ্যাঙ্গেলে গিয়ে কিন্তু ইলাঙ্গেশনটা হবে। সো আমি যদি পাই ক্যাপুট, এই যে ইলাঙ্গেশনটা হলো না, এটাকে আমরা বলছি ক্যাপুট ফর্মেশন হওয়া। এই যে যেদিকে ইলাঙ্গেশনটা হলো বা ক্যাপুট ফর্মেশন হলো, ঠিক ক্যাপুট এটাকে বললে ভুল হবে, এটা কিন্তু ক্যাপুট নয়, আমাদের কাছে যে মনে হচ্ছে হয়তো ওটা, যেদিকে ইলাঙ্গেশনটা হলো সে হবে রাইট অ্যাঙ্গেল। তাহলে আমাদের জন্য বুঝতে হবে যে কোন দিকে প্রেসারটা পড়েছে। এগুলো কিন্তু মনে রাখার জন্য নয়, এগুলো জাস্ট লাগবে একটু, হয়তো কোনো সময় কথাটা আসবে তাই আমি বলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, যে এই ডিরেকশনে ধরছি, এটাই আমার সাবঅক্সিপিটো ব্রেগমেটিক ডিরেকশন, এই ডিরেকশনে যদি প্রেসার হয় তাহলে তোমার ইলংগেশনটা হবে অন্য ডিরেকশনে।
পরের ছবিটা আরেকটু ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ টাইপস অফ মোল্ডিং কিভাবে হয়। ভার্টেক্স প্রেজেন্টেশন উইথ ওয়েল ফ্লেক্সড হেড, তাহলে কি সাবঅক্সিপিটো ব্রেগমেটিক। এখন মিলতেছে যেটা সাবঅক্সিপিটো ব্রেগমেটিক, অক্সিপিটের নিচে নেপ অফ দি নেকে, আর এখানে হচ্ছে সেন্টার অফ দি ব্রেগমাতে। এটাই তো ছিল আমার ভার্টেক্সের এনগেজিং ডায়ামিটার। এখন প্রেসার কি হচ্ছে এই জায়গাটা, আর ডাইলেটেশন হচ্ছে কি মেন্টো ভার্টিক্যাল ডিরেকশন। আর ডাইলেটেশনটা না মানে মানে মোল্ডিংটা হচ্ছে কোথায়, মোল্ডিংটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল ডিরেকশন। এরকম এই জায়গাটা তোমাদের বোঝার কোনো দরকার নেই, একদম বুঝতে চাইও না। আচ্ছা, ক্যাপুট সাকসিডেনাম একটা শব্দ যেহেতু আসছে অল্প একটু বলে চলে যাব। এটা কি, এটা হচ্ছে ফরমেশন অফ সোয়েলিং। তাহলে ক্যাপুট আর মোল্ডিং কিন্তু ভিন্ন জিনিস। মোল্ডিং হচ্ছে বনি ওভারল্যাপিং অথবা সুচার লাইন দিয়ে ওভারল্যাপিং হচ্ছে, আর ক্যাপুট হলো এটা হেডে একটা সোয়েলিং হবে ডিউ টু স্ট্যাগনেশন অফ ফ্লুইড ইন দ্য লেয়ার্স অফ দ্য স্কাল। তোমরা তো স্কাল বুঝো, স্কাল এন্ড স্কাল দুটো কিন্তু আলাদা, তাই না? স্কাল হচ্ছে বনি পার্ট আর স্কাল্প হচ্ছে টিস্যু, কি টিস্যু একটা লেয়ার দেয়া আছে, দ্যাট ইজ স্কাল্প। এবং স্কাল্পে অনেকগুলো লেয়ার আছে তোমরা জানো। তো এই স্কাল্পের লেয়ারের মধ্যে যখন ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যায়, বলে কি হবে, সোলেন হবে না, বজ বজা হবে পানি জমে, সেটাকে আমরা বলি ক্যাপুট সাকসিডেনাম। আচ্ছা, আবার যদি ব্লিডিং হয়, ধরো হেডে প্রেসার পড়েছে, পেরিস্টেমের নিচে ব্লিডিং হয়েছে, দ্যাট ইজ নট ক্যাপুট সাকসিডেনাম। তাহলে কেন হয়েছে ক্যাপুট? ধরো আমার হাতটা কেউ দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রেখেছে, রাখলে কি হবে, এই জায়গাটা হাইপোক্সিয়া হবে, কনজেশন হবে, ফুলে যাবে। কেন? কারণ ভাস্কুলার সাপ্লাই হচ্ছে না, লিম্ফ্যাটিক ড্রেন হচ্ছে না। তাহলে কি ফুলে যাবে না, এক্সট্রা ভাস্কুলার স্পেসে ফ্লুইড চলে আসবে। জাস্ট লাইক ক্যাপুট হচ্ছে সেই জিনিস। তাহলে যেখানে এই ফিটাল হেডের সফট টিস্যু পার্টটা যে এরিয়া দিয়ে সে প্রেসারে পড়বে, তার মানে গার্ডেল অফ কন্টাক্ট আইদার বনি পেলভিসের সাথে হতে পারে অথবা সার্ভিসের সফট টিস্যুর সাথে হতে পারে, অথবা ভালভাল রিঙে গিয়ে হতে পারে। যেখানেই সে আটকে থাকবে সেখানেই ক্যাপুট ফর্মেশন হবে। ক্যাপুট ফর্মেশন হলে আমরা ভয় পাই না। কেন পাই না? ডেলিভারির পরে 24 আওয়ার্স এর মধ্যে এইসব পানি টানি অ্যাবজর্পশন হয়ে আবার যেরকম মাথা সেরকম হয়ে যায়। কিছু ক্যাপুট ফর্মেশন ইজ এক্সপেক্টেড, কিন্তু ক্যাপুট যদি বাড়তে থাকে তার মানে হচ্ছে হেড নামতে পারছে না, ওখানেই আটকে আছে। যদি নামতে পারতো তাহলে তার সার্কুলেশনটা বন্ধ থাকতো না, এটা আমরা ফিল করি। আচ্ছা, কিভাবে ক্যাপুট ফর্মেশন হয় এসব কথা আমরা একটু বলবো না, ইম্পর্টেন্স বলবো না, এগুলো তোমরা আলাদাভাবে করবে। এখন আমরা এসেছি ম্যাটারনাল পেলভিস। কি সুন্দর পেলভিস, সুন্দর করে তার চেহারাটা দেখি। তোমরা জানো, আবার অ্যানাটমিতে ফিরবা, দুইটা হিপ বোন আছে, তারপরে একটা স্যাক্রাম আছে, কক্সিস আছে, আর কি কি জয়েন্ট আছে, এটার নাম কি, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। এই যে এই ফার্স্ট যে বোনসটা স্যাক্রামের, তাকে আমরা কি বলি, স্যাক্রাল ভার্টিব্রা। ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রারের সামনের দিকটা কি প্রমিনেন্ট এবং প্রজেক্টেড, যেটাকে আমরা বলি স্যাক্রাল প্রমোটরি, তাই না? আর এটা কিন্তু 2 ডাইমেনশন ভিউ বলে মনে হচ্ছে, এটা কিন্তু স্টিয়াল স্পাইন। তাহলে স্টিয়াল স্পাইনটা কিন্তু ব্রিমের কাছে না, অনেকখানি ডেপথে। সেই স্টিয়াল স্পাইন থেকে লিগামেন্ট চলে গিয়েছে, তাই তো? তোমরা একটু দেখে রাখো, দেখো স্যাক্রামের চেহারাটা কেমন। স্যাক্রামের চেহারাটা হচ্ছে উপরের দিকে বেশি ব্রড, এবং এই যে সেকেন্ড এবং থার্ড স্যাক্রাল ভার্টিব্রার যেখানে জাংশন, সেই এরিয়াটা থেকে সামনের দিকে মিড পয়েন্ট অফ দি ইনার সারফেস অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এই যে অংশটাকে যদি আমি সার্কামফারেন্সিয়ালি ধরি, তাহলে এটাকে বলা হয় এরিয়া অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন। এই কঠিন কথা মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু এই কথাটা কেন বলছি, যে এই জায়গাটা পর্যন্ত পেলভিসের সার্কামফারেন্সটা সবচেয়ে বেশি। এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে এই পর্যন্ত যদি একবার ব্রিম দিয়ে কেউ ঢুকতে পারে, তাহলে এরিয়া অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন পর্যন্ত সে আরাম মতো তত্তর করে নেমে আসবে, ঠিক না? ঠিক। আবার নিচের দিকে গিয়ে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে লিস্ট পেলভিক ডাইমেনশন। সাঁকো পার হয়েছে কেউ? পানির খালের উপর দিয়ে, পুকুরের উপর দিয়ে সাঁকো, সেই সাঁকো পার হতে লাগলে কেমন মনে হয়? যে জায়গাটা মজবুত, যে জায়গাটা চওড়া, ভালো জিনিসপত্র দিয়ে সাঁকোটা বানানো আছে, সে জায়গা দিয়ে হাঁটতে মনটা খুবই ভালো লাগে। যদিও সাঁকো পার হওয়াটা অ্যাজিহল কঠিন। আর যে জায়গাটা শুকনা চিকনা তিনটা জিনিস দিয়ে তৈরি, এই পড়লাম এই গেলাম, কেমন লাগে? বিপদ। তো পেলভিসের বিপদের জায়গা হচ্ছে এরিয়া অফ লিস্ট পেলভিক ডাইমেনশন।
একটা বলেছি গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, একটা বলছি লিস্ট পেলভিক ডাইমেনশন। এই দেখো এই পেলভিসটা উপর থেকে যদি দেখছি আমরা, কাকে উপর থেকে দেখা যাচ্ছে? কে নাক উঁচু করে আছে? স্পাইন। বুঝতে পেরেছো? সে সবসময় এরকম হয়ে থাকে। তো এই যে ইসচিয়াল স্পাইন এবং টিপ অফ দি কক্সিস, এই যে এরিয়াটা টিপ অফ দি স্যাক্রাম, নট কক্সিস, স্যাক্রোকক্সিডিয়াল জাংশনটা, কারণ কক্সিস কিন্তু আবার পিছন দিকে একটু সরে যেতে পারে, সে একটু জায়গা করে দিতে পারে, কিন্তু এই জয়েন্টটা কিন্তু ফিক্সড। সো দ্যাট স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট পিছন দিকে, আর এদিকে হচ্ছে ইসচিয়াল স্পাইন। এইটা দিয়ে যদি আমরা এরিয়ার ওই ক্যাভিটির মধ্যে এরিয়াটাকে আমরা ধরি, তাহলে দিস ইজ দ্য এরিয়া অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। তার মানে কি, হেডের বনি পার্টটা যদি চাপা চুপা করে লিস্ট পেলভিক ডাইমেনশনকে পার হয়ে যেতে পারে, দেন উই আর ফাইন, আর কোনো ভয় নাই। আউটডোরে গিয়ে মানে আউটলেটে গিয়ে সে হয়তোবা ভালোভাবে পার হয়ে যেতে পারবে। তো যাই হোক, এসব কিচ্ছু মনে রাখার দরকার নেই, তোমাদের শুধু মনে রাখতে হবে ব্রিমের বাউন্ডারিটা কি আছে, কারণ ব্রিম নিয়েই আমরা কথা বলবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আমরা মাঝে মাঝে গল্পের জন্য একটু এদিক ওদিক চলে যাই, ওটাকে গল্প ভাবে ভাববো, মনে রাখার জন্য নয়। সো ব্রিমের বাউন্ডারি কি আছে সেই জায়গাটাতে আমাদের অবশ্যই আসতে হবে, আমরা আবার সে জায়গায় আসবো এবং করব। ওকে, এখন তোমরা দেখো, আমি আর কথা বলবো না, বিকজ ইউ নো দ্য বাউন্ডারি অফ দ্য ব্রিম। গুড, সবাই অনেক সুন্দর করে রেসপন্স করেছো। তৃষা লিখেছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, ইফাত লিখেছে, মাধুরী লতা লিখেছে স্যাক্রাল প্রমোটরি, সবাই লিখেছো। গুড গুড, থ্যাংক ইউ, অনেক সুন্দর লিখেছো। তৃষা কক্সিস লিখেছো। হ্যাঁ, এখন কি বনি ল্যান্ডমার্ক কি আমাকে বলে দিতে হবে না বোঝা গেল? বনি ল্যান্ডমার্ক বুঝতে কোনো ভুল হওয়া চলবে না, এবং এইরকম একটা তাজা পেলভিস নিয়ে বসতে হবে। তাজা মানে কি তোমারটা খুলে নিয়ে বসবে না, প্লিজ ওইটা করো না, চেষ্টাও করো না। হ্যাঁ, এটা তুমি একটা আর্টিকুলেটেড পেলভিস নিয়ে বসলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ব্রিমের বাউন্ডারিটাকে সামনের থেকে পিছন দিকে বলতে পারি, অথবা পিছন থেকে সামনের দিকে বলতে। দেখো এত সুন্দর এই ছবিটা, যে জয়েন্টটাকেও কি সুন্দর দেখিয়েছে, তাই না? পিউবিক বোনের মাঝখানে যে জয়েন্টটা, সেটাই হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। ঠিক আছে, তাহলে আমরা যদি সামনের থেকে আসি অথবা পিছন থেকে আসি, সামনের থেকে আসলে কি বলবো, এটা তো ফ্রন্ট সাইড, তাই না? অলওয়েজ ফিল করতে হবে কিন্তু ম্যাটার্নাল পেলভিসের সামনে এটা, এটা পিছন। একটু পরে যখন আমরা জানবো, সব যাবো আগাবো, তখন দেখবো সব হারিয়ে গিয়েছে, হারালে চলবে না। দেখেছো ক্যাভিটির কেমন লেন্থ, এই এই পেলভিসের এই ভিউটা অনেক সুন্দর হয়েছে। তো সামনে থেকে যদি আসি, তাহলে কি পাবো, মাঝখানে পাচ্ছি আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিভিস, তাই না? তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে যে আপার বর্ডার অফ দ্য পিভিস সিম্ফাইসিস, কারণ আমি শুধু আপার বর্ডারকে ইনলেটের পার্ট হিসাবে পাচ্ছি। তারপরে একটুখানি অংশ, তার নাম কি, পিউবিক ক্রেস্ট। দেন পিউবিক ক্রেস্টের ল্যাটারাল পার্টে গিয়ে আছে কি, পিউবিক টিউবারকুল, যেখানে এখান থেকে আমরা জানি না অ্যান্টিওসুপেরিক ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত লিগামেন্ট আছে, কি নাম, ইনগুইনাল লিগামেন্ট। তার নিচে দিয়ে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, পড়ে এসছো তোমরা। সো আমি পড়ছি ইনলেটের বাউন্ডারি, আপার বর্ডার অফ দি সিম্ফাইসিস পিভিস, দেন পিভিক ক্রেস্ট, দেন পিভিক টিউবারকুল, দেন হচ্ছে একটা লাইন, শার্প একটা লাইন চলে গিয়েছে, তার নাম কি, এই যে পেকটিনিয়াল লাইন। পেকটিনিয়াল লাইন যেখানে, আর ইলিওপেকটিনিয়াল লাইন, ইলিয়াম বোন থেকে পেকটেন পিউবিস পর্যন্ত যাকে দিয়ে কানেক্ট করছে, সেটা হচ্ছে ইলিওপেকটিনিয়াল লাইন। আর পেকটেন পিউবিস যেটা শার্প বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, দ্যাট ইজ দ্য পেকটিনিয়াল লাইন। তাহলে দেখো পেকটিনিয়াল লাইন এবং ইলিওপেকটিনিয়াল লাইন যেখানে কানেক্ট করেছে, সেখানে একটু এর উপরে এলিভেশন আছে, তোমরা জানো, এমিনেন্স, পিউবিক এমিনেন্স। এই জিনিসটা কিন্তু জানতে হবে, একটু পরেই কিন্তু আমরা এখানে ঢুকতেছি, একদম ফাটাফাটি মনে রাখতে হবে। আচ্ছা গেল, তাহলে ইলিওপেকটিনিয়াল লাইন, তারপরে কি হলো, ইলিয়াম বোন শেষ, সুতরাং নাও হিপ বোন ইজ জয়েনিং উইথ দ্য স্যাক্রাম, সো দেয়ার ইজ স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টের পরেই হলো এটা অ্যালাভ দ্য স্যাক্রাম, এন্ড দেন স্যাক্রাল প্রমন্টরি অন ইচ সাইড। হয়ে গিয়েছে তোমার ব্রিমের বাউন্ডারি বলা। এই ছবিটাই সুন্দর করে লেবারের জন্য মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আমি জাস্ট মাথাটাকে, ঠিক আছে, মাথাটাকে এই পেলভিসের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিব, সুন্দর কাটে ডেলিভারি হয়ে যাবে।
এখন ঢুকতে গিয়ে ব্রিমে সে কার সাথে কিভাবে কি কন্ট্যাক্টে আসছে সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমি এই ছবিটা ছেড়ে যাব না, আমার ছবিটা খুব পছন্দ, এই ছবির কাছে ঘুরঘুর করবো। এখন দেখো এই জায়গাটা কি পোস্টেরিয়র না, পেলভিসের মিড লাইনে, তাই না? এই জায়গাগুলো পোস্টেরিয়র, এই জায়গাগুলোও পোস্টেরিয়র, কিন্তু তারা ল্যাটারালি। আর এই হচ্ছে একদম মিড লাইনে। আর সামনে কি অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র এই জায়গাটা একদম মিড লাইনে, এরাও অ্যান্টেরিয়র কিন্তু এরা একটু ল্যাটারালি, এরা একটু ল্যাটারালি। আর এই জায়গাটা কি ট্রান্সভার্স না, এই যে দাগটা না আছে একদম ট্রান্সভার্স। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো কথা বলি, এখানে যদি কোনো কথা বলি বলবো ডাইরেক্ট, মিড লাইনে বললে কি বলবো, বলবো ডাইরেক্ট পোস্টেরিয়র। আর যদি এখানে বলি তাহলে বলবো অবলিক পোস্টেরিয়র। আর যদি এখানে বলি তাহলে বলবো ট্রান্সভার্স বা ল্যাটারাল। আর যদি ইলিওপিউবিক এমিনেন্সের কাছে এসে বলি তাহলে বলবো, যদি ইলিওপিউবিক এমিনেন্সের কাছে এসে বলি তাহলে বলবো অবলিক অ্যান্টেরিয়র। আর যদি এখানে এসে বলি তাহলে বলবো ডাইরেক্ট অ্যান্টেরিয়র। তোমরা একটু বুঝে নাও আমি যা যা বলেছি, কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আমরা এখানে 8টা পয়েন্টের কথা বলবো। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্টেরিয়র, ডাইরেক্ট পোস্টেরিয়র, কত দুইটা হচ্ছে। তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্ট দুই পাশে যাচ্ছে, সেখানে আমরা বলবো অবলিক পোস্টেরিয়র, অবলিক পোস্টেরিয়র। আমার 4টা হয়েছে। সামনে ইলিওপিউবিক এমিনেন্স দুই পাশে আছে, এই দুটোকে এসে বলবো অবলিক অ্যান্টেরিয়র। কার জন্য অবলিক অ্যান্টেরিয়র, কার জন্য অবলিক পোস্টেরিয়র, সেই কথাটা আমরা পরে এসেছি। আমরা কি এইটুকু বুঝেছি? আমরা কি এইটুকু বুঝেছি? এইটুকু বুঝেছি, ওকে ফাইন। তাহলে আমরা বাউন্ডারি জেনেছি, এইটুকু বুঝেছি, আমরা পরের স্লাইডে যাচ্ছি। 12টা বেজে যাচ্ছে, এত তাড়াতাড়ি আমার সময় দিল না বুঝলি। আচ্ছা, ফলস পেলভিস তো তোমরা জানো, ব্রিমের উপরে যেটা সেটাই ফলস পেলভিস, এর চেয়ে আর বেশি আমাদের করতে হবে না। কিন্তু আমরা পেলভিসটাকে কি দেখে আসলাম, দেখে আসলাম পেলভিসটা এরকম হয়ে আছে এবং সামনেটা অ্যান্টেরিয়রটা কিন্তু তার শ্যালো, শ্যালো ফর্ম বাই দি সিম্পাথিস পিবিস, এবং এই ডেপথটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর পেলভিসটা ডিপার হচ্ছে পোস্টেরিয়রলি এবং সেই ডেপথটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। তাহলে আমরা আবার একটু দেখে আসি কথাটা সত্যি না মিথ্যা। এই যে দেখো আমার হেড কিন্তু নেমে নিচ পর্যন্ত আসলে না বেরোবে, তাহলে এই জায়গাটাকে 4 সেন্টিমিটার হাইট আর এইখানকার হাইট হচ্ছে 11.5 সেন্টিমিটার, এইটা তাকে পাস করতে হবে। আচ্ছা, আমরা এইসব জায়গায় আর দাঁড়াবো না। ইনলেট হয়েছে, ইনলেটের টাইপ গুলা এক একটা এক এক রকম, যেমন গাইনিকয়েড একরকম, অ্যান্ড্রয়েড এগুলো কিন্তু তোমরা পড়ে ফেলবে, অবশ্যই পড়বে, অন্তত ইনলেটটুকু পড়বেই। ট্রু কনজুগেট, অবস্থিতি কনজুগেট, এসব আমরা কিচ্ছু করবো না। কিভাবে ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে, ক্লিনিক্যাল পেলভিমেট্রি মানে আমি হাতে এক্সামিনেশন করে বুঝবো যে আমার পেলভিসটা অ্যাডিকুয়েট কিনা, নট উইথ এক্স-রে, নট উইথ এমআরআই, নট উইথ সিটি স্ক্যান, অন্য কিছু করে বুঝবো না, আমি শুধু ক্লিনিক্যালি বুঝবো। তাহলে ক্লিনিক্যাল পেলভিমেট্রি হচ্ছে সেইটার নাম। কিভাবে করব, পেশেন্টকে ডর্সাল পজিশনে শোয়াবো, পা দুটো ভাঁজ করতে বলবো, তারপরে আমি ভ্যাজানাল রুটে 2টা ফিঙ্গার ইন্ট্রোডিউস করব, করে আমি কি করব, ফিঙ্গার্স আর টু ফলো দ্য অ্যান্টেরিয়র স্যাক্রাল কার্ভেচার। এখন তাহলে আমাদেরকে আবার পেলভিসের কাছে যেতে হবে, পেলভিসের কাছে আবার যাই চেষ্টা করছি, পেলভিসের ছবিটা নিয়ে যাই হাতে। দেখো ক্লিনিক্যাল পেলভিমেট্রি করছি, ভ্যাজানাল রুটে হাত দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ না, ছবিটা একটু বড় করে দিই। ভ্যাজানাল রুটে হাত দিয়েছি, দিয়ে আমি কি স্যাক্রাম, যদিও আমার পোস্টেরিয়র আছে কিন্তু এটা তো স্যাক্রামের অ্যান্টেরিয়র ওয়াল, তাই না, স্যাক্রামের ওই পিছনটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে আমি কি করব, 2 ফিঙ্গার্স আর ইন্ট্রোডিউসড ইনটু ভ্যাজাইনা টেকিং অ্যাসেপ্টিক প্রিকশনস, তারপরে ফিঙ্গার্স আর টু ফলো the anterior sacral curvature। তাহলে এই যে স্যাক্রাল কার্ভটাকে এরকম করে ফলো, কার্ভ তো শেষ তো সোজা না, এরকম করে ফলো করে আমি উঠতে থাকবো। উঠতে উঠতে আমি যদি স্যাক্রাল প্রমোটরিকটাকে ছুঁয়ে ফেলতে পারি তাহলে বুঝবো যে এর পেলভিস ভালো নয়, নট অ্যাডিকুয়েট। এটা আমার ছুঁইতে পারারই কথা না,
সুতরাং আমার এই দুইটা ফিঙ্গার মানে কি এই পর্যন্ত সে আটকে যাবে না, এর থেকে বেশি যেতে পারবে না। আমি যদি এইটুকু লেন্থ যেতে যেতেই প্রমোটরি পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে আমার স্যাক্রামটা পেলভিসটা অ্যাডিকুয়েট না, পেলভিসটা চাপা ছোট। সো in normal pelvis it is difficult to feel the sacral promontory or at best can feel to it difficult. হলো গেল শেষ কথা, আমাদের আর কোনো কথা নাই। এইখানে আমাদের একটু কথা আছে, সেটা হচ্ছে ম্যাটার্নাল পেলভিসের এই যে ব্রিমের জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ম্যাটার্নাল পেলভিসকে কতগুলো কোয়াড্রেন্টে ভাগ করে ফেলবো। 8টা কোয়াড্রেন্টে আমরা ভাগ করি। কি কিভাবে করি? একটা হচ্ছে অ্যান্টিও পোস্টেরিয়র, লাইন টানলাম ইমাজিনারি, কেমন অ্যান্টিও পোস্টেরিয়র, তার মানে ডাইরেক্ট অ্যান্টিও পোস্টেরিয়র। একটা টানছি অবলিক, ফ্রম এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট ইলিওপিবিক এমিনেন্স পর্যন্ত। তাহলে ম্যাটার্নাল পেলভিস, দুইটা এক করে ফেলো না, ফিটাল হেড আলাদা, ম্যাটার্নাল পেলভিস আলাদা। ম্যাটার্নাল পেলভিসের অবলিক ডায়ামিটার মানেই হচ্ছে ফ্রম স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট ইলিওপিবিক এমিনেন্স পর্যন্ত। তাহলে এটা যদি একদিকেরটা হয় অপোজিটের দিকেরটাও ঠিক তাই হবে। এই যে অবলিক ডায়ামিটারটা, এটা হয় অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তার মানে আমি এই অবলিক ডায়ামিটারকে যদি বলতে চাই তাহলে আমি এর নাম বলবো, দেখো এইটা কি আমার উল্টা দিকে হয়ে আছে না, এদিকটা ফ্রন্ট। তাহলে মনে করো মা আমার দিকে হয়ে শুয়ে আছে, মার মাথা ওইদিকে, মা আমার দিকে হয়ে শুয়ে আছে, তাহলে এই জয়েন্টটা হচ্ছে কি মায়ের লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। যেহেতু আমার একটা ডান হাত, আমি বুঝতে পারছি এটা ম্যাটার্নাল হলো লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাহলে আমি এই ডায়ামিটারটার নাম বলবো লেফট অবলিক ডায়ামিটার। বুঝতে পেরেছো? মানে লেফট অবলিক ডায়ামিটার মানে তার শুরুটা হচ্ছে লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, শেষ হবে সে রাইট ইলিওপিবিক এমিনেন্সে। আর যদি আমি এই ডায়ামিটারটার কথা বলি তাহলে এর নাম বলবো রাইট অবলিক ডায়ামিটার। কেন রাইট অবলিক বললাম? কারণ আমি সবসময় ধরবো স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ম্যাটার্নাল পেলভিসের জন্য। তাহলে আমি দুটো অবলিক ডায়ামিটার টেনেছি, একটা ট্রান্সভার্স ডায়ামিটার টেনেছি, ট্রান্সভার্স লাইন টেনেছি। তাহলে আমি কয়টা লাইন টেনেছি? এই একটা লম্বা, এই একটা আড়া, দুইটা হয়ে গেল, এইদিকে একটা তিনটা হয়ে গেল, এদিকে একটা চারটা হয়ে গেল। তাহলে চারটা মার্জিন দিয়ে, চারটা লাইন দিয়ে আমি ম্যাটার্নাল পেলভিসকে 8টা খণ্ডে বিভক্ত করলাম। তুমি এখন শশা কেটেছো, কেটে 8 পিস করেছো, প্রত্যেক পিসকে কি বলবা? 1/8 অফ দ্যাট পার্টিকুলার শশা, তাই তো? আমার ম্যাটার্নাল পেলভিসও কিন্তু এখন প্রতি কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1/8 অফ এ সার্কেল। আমরা যদি পুরাটাকে একটা সার্কেল ধরি তাহলে দেখো ডাইরেক্ট অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন থেকে এই অবলিক পর্যন্ত যে এরিয়াটা, সেটা হচ্ছে 1/8, এখান থেকে ট্রান্সফার পর্যন্ত 1/8, এখান থেকে ট্রান্সফার পর্যন্ত 1/8, এরকম করে পুরাটাই হচ্ছে 8 8 8 1/8 করে 8 ভাগ টোটাল। এখন ওই যে আমরা ডিনোমিনেটরের কথা বলেছিলাম, মনে পড়ছে? ডিনোমিনেটর বলে ডিনোমিনেটর ফিটাল হেডে আছে, এক এক প্রেজেন্টিং পার্টের জন্য এক একটা ডিনোমিনেটর। ধরো আমি বলছি ভার্টেক্সের কথা, ভার্টেক্সের ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট। এখন অক্সিপুটটা যদি থাকে এইখানে, মানে মায়ের রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপরে যদি অক্সিপুটটা থাকে, তাহলে আমি কি বলবো? একটা পজিশন তৈরি হলো, যেই পজিশনে আছে তার সাথে কার রিলেশন? ম্যাটার্নাল কোয়াড্রেন্ট, ম্যাটার্নাল পেলভিসের কোয়াড্রেন্টের সঙ্গে ফিটাল হেডের রিলেশনশিপ। So what is position? It is the relationship of the denominator of the fetal head with the quadrant of the maternal pelvis. তাহলে যদি এখন এই ফিটাল হেডের ডিনোমিনেটর অক্সিপুট ম্যাটার্নাল রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপরে থাকে, what will be the name of the position? এটা হবে রাইট অক্সিপুটো পোস্টেরিয়র, সরি লেফট, সরি আই এম রং, লেফট, বিকজ এটা হচ্ছে লেফট, আমি রাইটে আছি, এটা হচ্ছে লেফট অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন। এইখানে যদি থাকে তাহলে নামটা কি একটু বলো, কি নাম হবে? লেফট সাইডেই তো আছে এখনো, তাই না? লেফট অক্সিপুটো ট্রান্সভার্স অথবা লেফট অক্সিপুটো ল্যাটারালও আমরা বলতে পারি। আসছে না আমার প্রেজেন্টেশন? রাইট
আচ্ছা, আমরা কি সবাই আসছি? আবার মাঝখানে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল। তাহলে জিনিসটা কঠিন ভাবার কিছু নেই, আমরা তো অনেক কথা বলছি বলে কঠিন লাগছে, জিনিসটাকে আমরা ইজি করে ফেলি। এখন আমাদের এখন সব বলা শেষ। কি হবে? ডিউরিং দ্য প্রসেস অফ লেবার ফিটাল হেড উইল এন্টার ইনটু দ্য ম্যাটারনাল পেলভিস। কি এরিয়া দিয়ে আসবে, কি ডায়ামিটারে আসবে এবং ম্যাটারনাল পেলভিসের কোন ডায়ামিটারে সে অবস্থান করছে, এইটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই আমরা জানবো না। তো হেডের মধ্যে আমরা তিনটা এরিয়া জেনেছিলাম না, ভার্টেক্স, ফেস আর ব্রাউ। আমরা সবসময় ভার্টেক্স নিয়ে কথা বলবো, আমরা ফেসেও যাব না, আমরা ব্রাউতেও যাব না। একটা ভার্টেক্স দিয়ে ডেলিভারি দেখাও যাও, বাকিগুলো তুমি অটো পেরে যাবে। এখন হেড হয়ে গিয়েছে ম্যাটারনাল পেলভিস। ম্যাটারনাল পেলভিসের কোয়াড্রেন্ট বলার উদ্দেশ্যই হচ্ছে হেডের অবস্থানটা জানা, তাই না? তুমি ধরো একটা বাসায় গেলা, তুমি গেটের কাছে আছো না লিফটে আছো না ওই এক্স্যাক্টলি ফ্ল্যাটের গেটে আছো, সেই জিনিসটা জানা তো দরকার। তো এখানেও ঠিক তাই। এখন ম্যাটারনাল পেলভিসকে আমরা 8টা কোয়াড্রেন্টে ভাগ করেছি, করার পরে আমরা পজিশনের কথাটাতে এসেছি, যে হেডের যে হেডটা যে আসছে ভার্টেক্স নিয়ে, কিন্তু সেই হেডের পজিশনটা কি আমরা ডিনোমিনেটরে অ্যাসপেক্ট থেকে বলবো, অন্য কোনো কিছু দিয়ে বলবো না। সো যদি অক্সিপুট এখানে থাকে তার নাম হবে লেফট অক্সিপুটো পোস্টেরিয়র, এখানে যদি থাকে লেফট অক্সিপুটো ট্রান্সভার্স বা লেফট অক্সিপুটো ল্যাটারাল, ইলিওপিউবিক এমিনেন্সের উপরে যদি থাকে অবলিক না, তাহলে আমরা বলবো, তখনও কিন্তু আমরা লেফট রাইট বলবো। লেফট রাইট কখন বলছি? যখন সেটা ডাইরেক্ট নয়, যখন সেটা অবলিকলি আছে, ঠিক না? তখন আমরা বলছি লেফট অক্সিপুটো অ্যান্টিরিয়র, তার মানে সে অবলিক আছে। আমি যদি এখানে যে বলতাম তাহলে বলতাম রাইট অক্সিপুটো অ্যান্টিরিয়র, রাইট অক্সিপুটো ল্যাটারাল, রাইট অক্সিপুটো পোস্টেরিয়র। এখন ফার্স্ট ভার্টেক্স এর ফার্স্ট যেটা পজিশন বলা হয়, যেটাতে কমনলি থাকে, আরেকদিন বলেছিলাম না যে সৃষ্টিকর্তা সব সময় আমাদের ভালোটা দিয়েছেন, আমাদের এই জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে যে আমাদেরকে সবকিছুতে ভালো দেওয়া হয়েছে। ভার্টেক্স, হেড, প্রথম কথা হচ্ছে হেড প্রেজেন্টেশন কমন, ভার্টেক্স প্রেজেন্টেশন কমন, ভার্টেক্স এর আবার অক্সিপুটো অ্যান্টিরিয়র পজিশনটা কমন। কেন বলছি ভালো জানো? দেখো, ডেলিভারিটা হতে হলে ওকে কিন্তু এইখানে আসতে হবে, সিম্ফাইসিস পিভিসের এই যে পিভিক সিম্ফাইসিসের যে আর্ক আছে, তাই না? এইটা দিয়েই তো সে বেরিয়ে আসবে। তো ও যদি থাকে এখানে, ও টুক করে এইটুকু ঘুরে এদিকে চলে আসবে, ডিনোমিনেটরকে কিন্তু তার নর্মাল পজিশনে এসে ডেলিভারি হতে হবে। ও যদি থাকে এখানে, তাহলে ওকে কতটুকু ঘুরতে হচ্ছে? এটুকু মানে 1/8, এটুকু মানে আরো 1/8, 2/8 অফ সার্কেল ঘুরতে হচ্ছে। ও যদি থাকে এখানে, তাহলে সামনে আসতে হলে ওকে লম্বা রাস্তা পাড়ি দিতে হচ্ছে, 3/8 অফ সার্কেল। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কমন পজিশন যেটা ফার্স্ট পজিশন, দ্যাট ইজ অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশন। তুমি বলতে পারো অতই যদি ভালো, তো এখানে থাকলো না কেন অক্সিপুট? এখান থেকে এসে তো টুক করে ডেলিভারি হয়ে যেতে পারতো। একটা ছোটবেলায় একটা ছড়া শুনতাম না, দিতে যদি হয় দেওয়া প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পাইতে বহাস, শুনিয়া বসুমতী হাসিয়া কহেন, মানে তাতে আমার কি কিছু বাড়ে? আমি ভুলে গিয়েছি, তোমরা একটু মনে করে দিতে পারো, কিন্তু বলতে পারছো না, সামনাসামনি নাই। আমি জাস্ট এই মুহূর্তে হয়তো ভুলে গেলাম। তো যাই হোক, তাহলে একেবারে অত কিছু হাতে দিলে তাহলে আমরা যে জায়গাটা ছিলাম, যে ক্যাভিটির, হ্যাঁ, অ্যান্টিওপোস্টেরিয়র ডায়ামিটার একটা আছে, তারপরে ট্রান্সভার্স ডায়ামিটার আছে মানে ব্রিমের, আর একটা অবলিক ডায়ামিটার আছে। হেডটা যখন এই দিক দিয়ে ঢুকবে, তখন অক্সিপুট আছে ধরো অক্সিপুটো অ্যান্টিরিয়র পজিশনে। অক্সিপুট যদি অক্সিপুটো অ্যান্টিরিয়র পজিশনে থাকে, তাহলে তার বাইপ্যারেটাল ডায়ামিটারটা আছে এই দিকে, এই অবলিক ডায়ামিটারে আছে। হ্যাঁ, এগুলো জিনিস আমরা পরে আরেকটু ভালো করে দেখবো। আজকে জুম রাগ হয়ে গিয়েছে, আমাদের বলেছে যে এত পড়াশোনা করা ভালো না, আমরা তাড়াতাড়ি ছেড়ে দিব। সো এখানে দেখো, আমরা যে বলেছিলাম যে পেলভিসের ডায়ামিটারটাও ইম্পর্টেন্ট, তাই না? তো পেলভিসের ইনলেটের যে ডায়ামিটার, সেটার অ্যান্টিওপোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে 11 সেন্টিমিটার ব্রিমে,
অবলিক ডায়ামিটারটা হচ্ছে 12 সেন্টিমিটার আর ট্রান্সভার্স হলো 13 সেন্টিমিটার। এটা হচ্ছে র পেলভিস। কিন্তু পেশেন্ট যে আমার কাছে আছে তার কি ওখানে মাসেল আছে, শীত আছে, বেশি মোটা মানুষ হলে ফ্যাট আছে, তার জন্য কিন্তু এই ডায়ামিটারটা কমে গিয়েছে। শুনতে পাচ্ছ না নাকি? আমি জানি না, তোমরা কি শুনতে পাচ্ছ না? ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। যদি শুনতে পেরে থাকো তাহলে কিন্তু আমরা এখন অরিজিনালি মেকানিজম অফ নরমাল লেবারে ঢুকবো। কিন্তু আমি আজকে তোমাদের আর পড়াবো না। আমি জানি যে তোমরা অনেক ক্লান্ত হয়ে আছো, অনেক কঠিন কঠিন কথা বলেছি এবং এটা একটু মাথায় হজম করতে সময় দিতে হবে। শুধু আমি মেকানিজম অফ নরমালের ডেফিনিশনটা এই জন্য বলছি যে এটা কি, সিরিজ অফ মুভমেন্ট দ্যাট অকার অন দ্য হেড ইন দ্য প্রসেস অফ অ্যাডাপ্টেশন ডিউরিং ইটস জার্নি থ্রু দ্য পেলভিস। হেডটা কোন জায়গা দিয়ে কিভাবে ঢুকছে, তার পজিশনটা কি আছে, সে কিভাবে নেগোশিয়েট করবে, তারপরে কিভাবে ঢুকবে, তারপরে কিভাবে তার রোটেশন হবে, কিভাবে ডেলিভারি হবে, সেটাই হচ্ছে আমাদের মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবারের মধ্যে আমরা অনেক কিছু এখন জানি। এই দেখো পজিশনগুলো দেখো, যখন অক্সিপুটের পজিশন, তাই না, লেফট অক্সিপুটের অ্যান্টেরিয়র, ডাইরেক্ট অক্সিপুটের অ্যান্টেরিয়র, এইভাবেই পজিশনগুলো সাজানো আছে। ওকে ফাইন। ফিটাল হেডের অ্যাটিটিউড এগুলো আমরা জানি, ফিটাল পজিশন জানি। এই যে এটা প্রায় ডেলিভারি হয়ে যাচ্ছে, দেখো কিভাবে মাথা ঢুকাচ্ছে, বুঝতে পারছো তো যে এ ভার্টেক্স প্রেজেন্টেশন নিয়ে ঢুকেছে, একদম কমপ্লিট ফ্লেক্সড। নেপ অফ দি নেক থেকে সেন্টার অফ দি ব্রেকমা হচ্ছে এর এনগেজিং ডায়ামিটার। এবং দেখো এখানে যেটা আছে, এখানে কিন্তু অক্সিপুটটা এন্ট্রির দিকে, ছবিটার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অক্সিপুট আছে পিছন দিকে, আর এখানে অক্সিপুটটা কিন্তু আছে অ্যান্টেরিয়র দিকে। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন সে এই অবলিক ডায়ামিটারে আছে, তার মানে কি মায়ের রাইট অবলিক ডায়ামিটারে আছে, মায়ের রাইট অবলিক ডায়ামিটারে যখন আছে অক্সিপুটটা তখন হলো অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশন। তখন কিন্তু তার যে বাইপ্যারাটাল ডায়ামিটার, সেই ডায়ামিটারটা কিন্তু আছে লেফট অবলিক ডায়ামিটারে। এবং যখন হেডের এইটুকু পোর্শন এই অবস্থায় নামবে, নেমে নেমে যখন দেখো অক্সিপুট যেদিকে, শোল্ডার কিন্তু তার অপোজিট ডিরেকশনে। তুমি শুধু এই ছবিটা মনে রাখো যে অক্সিপুট যেখানে থাকে, শোল্ডার কিন্তু তার সাথে অপোজিট ডিরেকশন মেনটেন করে। এইটুকু কথা মনে রাখলে আমরা যখন মেকানিজম অফ নরমাল লেবার পড়বো দেখবা জিনিস হিজি। সুতরাং আমাদের কঠিন পড়া সব শেষ। আগামী দিন আমরা খুবই একটা ভালো জায়গায় যাবো, খুব মজা করে পড়বো। এই স্লাইডটাতে আরেকটু কি দেখিয়ে রাখছি, দেখো প্রিন্সিপাল মুভমেন্ট, এই যে ডেলিভারির মেকানিজমের মধ্যে প্রিন্সিপাল মুভমেন্ট কি হবে, একটা হচ্ছে এনগেজড হবে। এনগেজমেন্ট মানে আমরা অন্য কথা পরে বুঝবো, লিটারেলি বুঝি যে হেড ঢুকছে পেলভিসের মধ্যে। আর কি সারা বেলা ডিসেন্ড করতে হবে না, ওই যে 11 সেন্টিমিটার বলছিলাম পোস্টিরিয়র ক্যাভিটির হাইট 11 সেন্টিমিটার, ওই হাইটটা করতে তার পার হতে হবে। তাহলে অলওয়েজ ডিসেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত ডিসেন্ট হতেই থাকবে। আর কি বলেছি, ফ্লেকশন, ভালো ফ্লেকশন মেনটেন হওয়া মানে ডায়ামিটার কম আছে, ডেলিভারি হবে ভালো হবে, ভালো হবে। তারপরে একটা ইন্টারনাল রোটেশন হবে, যখন সে পেলভিক ফ্লোরকে গিয়ে হেড টাচ করবে তখন হেডের ইন্টারনাল রোটেশন হবে। তারপরে ক্রাউনিং হবে, মানে এখন মাথা বেরিয়ে আসবে। তারপরে কি কিভাবে বেরিয়ে আসবে সেটা আজকে বলবো না, এটুকুই আজকে আমাদের পড়া শেষ থাক। আমরা নেক্সট ডে মেকানিজম অফ নরমাল লেবারে ঢুকবো এবং আমি আশা করব ফিটাল হেড, সারফেস, ডিনোমিনেটর, পেলভিক ব্রিম, ক্যাভিটি, ব্রিমের কি বলে, ব্রিমের আইডেন্টিফিকেশন, যে কি কি পার্ট দিয়ে ব্রিমটা তৈরি আছে, ম্যাটার্নাল কোয়াড্রেন্ট বললে কি বুঝি, পজিশন বললে কি বুঝি, অ্যাটিটিউড কাকে বলে, লাই কাকে বলে, প্রেজেন্টেশন কাকে বলে, এগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ডিং আর কোনো প্রবলেম থাকা চলবে না। একদম ঘ্যাট ঘ্যাট করে অ্যান্সার দিতে হবে, ঘ্যাট ঘ্যাট করে অ্যান্সার দিতে হবে। এই জন্য নেক্সট উইক পড়া খুব কম, আমরা অ্যান্সার শুনবো আর একটু করে আগাবো। ওকে ফাইন, সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করে 1.5 ঘন্টা অপেক্ষা করেছো, আমার সাথে থেকেছো, সেই জন্য। খুব কি কঠিন লাগলো? একটু যদি তাড়াতাড়ি আমাকে ফিডব্যাক দিয়ে জানাও, জিনিসটা কঠিন লেগেছে নাকি ভালো লেগেছে, বুঝতে সুবিধা হয়েছে কিনা একটু যদি জানাও। আমরা এখন শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস আবার হবে বৃহস্পতিবার, থার্সডে 11টা থেকে 12টা। হ্যাঁ, তৃষা লিখেছে অনেক ক্লিয়ার হলো কনসেপশন। মহসিন তন্ময়, বাউন্ডারিটা কি জানতে চেয়েছো? বাউন্ডারির ওই ছবিটা তুমি এখনই অনলাইনে ঢুকে দেখে দেখে সুন্দর করে বাউন্ডারিটা করে ফেলো।
উৎপাত লিখেছে, হ্যাঁ এক্সপ্লেন করা ভালো হয়েছে। তৃষাও তাই লিখেছো, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুকসানা, ভালো লেগেছে। সঞ্জিতা, মমতাহিনা, থ্যাংক ইউ দিয়েছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। তোমাদের কাছে ক্লিয়ার হলে আমি খুবই খুশি, কারণ আমি জানি যে এই জায়গাটা ডিফিকাল্ট, বিশেষ করে যারা বিগিনার। তুমি কেবল ধরো অবস্টেটিক্স এর রাস্তায় পা দিচ্ছ, পড়াশোনার জন্য হলে তো দিচ্ছ, তো এইটা জানা মনে রাখাটা একটু কঠিন। কিন্তু আমরা যেহেতু কঠিনটাই পাড়ি দিয়ে ফেলেছি, এখন আমরা একদম নদীর তীরে ভিড়েছি, এখন আমরা আরাম করে পানির মধ্যে খেলা করব, হাবুডুবু করব, পায়ের নিচে মাটি আছে, আমাদের আর হারিয়ে যাবার ভয় নাই। ঠিক আছে, আমরা ভয়ের জায়গাটা কিন্তু পাড়ি দিয়ে এসেছি। ইনশাল্লাহ নেক্সট থেকে আমরা অনেক মজা করে ক্লাসটা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, আমরা শেষ করছি, বাই।